মিশন ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সেই সঙ্গে যারা অনুষ্ঠানটি দেখছেন কিংবা পরবর্তীতে দেখবেন, প্রত্যেকের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা, শুভেচ্ছা এবং অভিনন্দন। মিশন ভাই, অত্যন্ত আমার মনে হয় যে সময়োপযোগী একটি আলোচনা, সেটি হচ্ছে যে পতিত সরকারের ডাকা যে লকডাউন, বিশেষ করে দেশের বাইরে যারা আছেন সেখান থেকে তাদেরকে আহ্বান করা হয়েছে। আমার কাছে যেটা মনে হচ্ছে প্রথমত সেটি হয়েছে যে নিঃসন্দেহে আমি বলবো যে ১৩ নভেম্বর রাজপথে কিংবা ঢাকা শহরে লোক সংখ্যা কম, মানে লোকজনের চলাফেরা একটু সীমাবদ্ধ ছিল এই জন্য যে জাস্ট গত ১৩ মাস আগেই আওয়ামী লীগের যে ভয়াবহতা জাতি প্রত্যক্ষভাবে দেখেছে, যেভাবে বাংলাদেশে প্রায় ১৪০০ মানুষকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে এবং প্রায় ১৫,০০০ মানুষকে অঙ্গহানি করা হয়েছে। কারো চোখ হারিয়েছেন, কেউ পা হারিয়েছেন, কেউ হাত হারিয়েছেন, কেউ শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ হারিয়েছে। সো সেই বিভীষিকাময় দিনগুলোর কথা চিন্তা করে অনেকে হয়তো মনে করেছেন যে এই ধরনের কোনো প্রবলেম আবার হয় কিনা, যে কোনো একটি বাসে গান পাউডার দিয়ে আগুন দেওয়া কিংবা কোনো একটি জায়গায় লোকজনকে হত্যা করা কিংবা চোরাগোপ্তা করা বা মানে চালানো, এই ধরনের কোনো প্রবলেম হতে পারে। সেই কারণে হয়তো লোকজনের আসলে সমাগম কম ছিল। এটি সত্যি কথা। আমি রাস্তায় ছিলাম, গাড়ি ঘোড়া খুবই কম ছিল। তারপর হচ্ছে সাধারণ জনগণের চলাফেরা অনেকটাই সীমাবদ্ধ ছিল এই ভয়ের কারণে। আমার কাছে যদি এখন যদি বলেন যে রাজনৈতিক দল হিসাবে কিভাবে মূল্যায়ন করবেন, আমি করবো যে আওয়ামী লীগ আবারও সেই ভুল পথেই হাঁটছে। যেটি আমি বারবার বলেছিলাম যে উপমহাদেশের অন্যতম প্রাচীন একটি রাজনৈতিক দল, যার বয়স প্রায় এখন ৭৮ বছরের কাছাকাছি, সেই দলটি থেকে এই ধরনের নোংরা রাজনীতি আসলে কোনোভাবেই আশা করা যায় না। যে আপনি দেশের বাইরে পালিয়ে যাবেন আপনার কর্মীদেরকে ফেলে, এবং সেই কর্মীদেরকে বিভিন্নভাবে আবার আপনি তাদেরকে আপনি যে দেখুন, যারা পালিয়ে গেছেন তারা কিন্তু বহাল তবিয়তে আছেন, তাদের কোনো প্রবলেম নেই। আমেরিকাতে আছেন, কানাডাতে আছেন, অস্ট্রেলিয়াতে আছেন, গোটা ইউরোপে আছেন, ভারতে আছেন, তারা কিন্তু অনেক ভালো আছেন। আপনারা নিশ্চয়ই পত্র-পত্রিকা লক্ষ্য করেছেন যে তাদের জীবন জীবিকা, কারণ প্রত্যেকেই কানাডাতে বেগমপাড়াতে যাদের বাড়ি আছে তাদের সবারই কিন্তু সেকেন্ড হোম নেয়া আছে, সে বহাল তবিয়তে আছে। কিন্তু সাধারণ কর্মীদের যে কি ভয়াবহ অবস্থা, সেটা আসলে আমার মনে হয় যে তাদের আসলে ধারণাই নেই। আবারও সেই কর্মীদেরকে বিপদে ফেলার জন্য এই ধরনের একটি নোংরা পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে, যেটি হচ্ছে যে দেশের বাইরে থেকে এই ধরনের ডাক দেওয়াটা। আমার মনে হয় যে যদি সাহস থাকে, আমার মনে হয় যে প্রত্যেকের ঢাকায় ফেরা উচিত, এক এক করে ফেরা উচিত, এসে তারপর এই ধরনের কর্মসূচি দেওয়া উচিত। তা নাহলে আপনি আমাকে বলুন যে যারা এখন অ্যারেস্ট হচ্ছেন কিংবা যাদেরকে এখন গ্রেফতার করা হচ্ছে বিভিন্ন কারণে, বাসে আগুন দেওয়া হয়েছে, কোথাও ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে, কোথাও হয়তো একটি আপনার গুপ্ত একটি মিছিল করেছে। সো এই মানুষগুলোকে যে যারা গ্রেফতার হচ্ছে, যাদেরকে ধরপাকড় করা হচ্ছে, কারণ যেহেতু সংগঠনটির উপর একটি আপাতত একটি নিষেধাজ্ঞা আছে তাদের কর্মসূচির উপর, তো সেইখানে আইন ভঙ্গ করে যে কাজগুলো করছেন, এই দায়ভারগুলো কারা নিবে আসলে? তো আমরা যেটি লক্ষ্য করেছি, আসলে নেতাকর্মী নাই এখানে, যারা হচ্ছে যে খুবই হয়তো কিছু কি বলে এটিকে, কেউ হয়তো রিক্সা চালায়, কেউ হয়তো আপনার মানে ফুটপাতে হকারি করেন, এই ধরনের কিছু টোকাই টাইপের কিছু লোকজনকে দিয়ে তারা হয়তো অর্থ সম্পদের বিনিময়ে তাদেরকে দিয়ে কাজগুলো করাচ্ছে। এটা আমার মনে হয়, আমি আবারও বলছি যে যে দলটি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দিয়েছে, সেই দলটির দ্বারা এই ধরনের নোংরামি, ন্যাক্কারজনক রাজনীতি বাংলাদেশের মানুষ কখনোই আশা করেনি আসলে। সো আমি মনে করি যে একটি বাজে একটা ইনিশিয়েটিভ ছিল তাদের, যেটি হচ্ছে রাজনীতির কোনো ইয়েতেই পড়ে না, আসলে কোনো ক্রাইটেরিয়াতেই পড়ে না যে আপনি বিদেশে বহাল তবিয়তে থাকবেন, আপনারা সবাই পালিয়ে যাবেন আর সাধারণ কর্মীদেরকে আবারও আপনি বিপদে ফেলবেন, তারা যেন আবার যেন মামলায় যেন তারা জড়িয়ে পড়েন এবং তারা যেন বিপদগ্রস্ত হন। সো এক কথায় যদি বলি, এটি টোটালি একটি ব্যর্থ একটি পরিকল্পনা ছিল, ন্যাক্কারজনক একটি পরিকল্পনা ছিল। আমার মনে হয় যে আর হয়তো এই ধরনের হাস্যকর কিংবা এই ধরনের ন্যাক্কারজনক কোনো ইনিশিয়েটিভ কিংবা উদ্যোগ এই পতিত সরকার কিংবা যারা ইতিমধ্যে এই দেশ ত্যাগ করে পালিয়েছেন, তারা মনে হয় এই কাজটি আর করবেন না।
জি, জি, ধন্যবাদ। মিশন ভাই। প্রফেসর খান, আপনি একসময় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন, কিন্তু আওয়ামী লীগের রাজনীতির প্রতি অতিষ্ঠ হয়ে আপনি আওয়ামী লীগের শুটিং এর সময় কিন্তু আওয়ামী লীগ ত্যাগ করেছেন। আওয়ামী লীগ জি, ক্ষমতায় জি, থাকা অবস্থায়, এবং শেষ সময় না, কিন্তু ওই জি, সময় কিন্তু আপনি আওয়ামী লীগ ত্যাগ জি। করেছেন কত সালে? কত সালে আপনি 2019 সালে, 2019 সালে, 2019 সালে, 2019 7 সালে বছর আপনি আগে। আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটি থেকে আপনি সরে দাঁড়িয়েছেন। জি, জি। এখন এখন একটা, সেই দিন এখন আর নাই, এখন একটা জুলাই ঘটে গিয়েছে। এখন যদি আওয়ামী লীগকে কামব্যাক করতে হয়, আমার তো মনে হয় যে আওয়ামী লীগের কিছু কিছু লোককে ছাঁটাই করে দিয়ে দলটাকে পরিশুদ্ধ করে জনগণের কাছে ক্ষমা চেয়ে, এছাড়া তো তাদের কোনো পথ নাই। কিন্তু তারপরেও একদম। ওই যে সেই ধ্বংসাত্মক কাজ, ওই সেই ধ্বংসাত্মক কর্ম কন্টিনিউ করে তারা আসলে কি প্রমাণ করতে চায়? আপনার কি মনে এখন হয় সেটা এখন হচ্ছে বাস্তব কি, কথা? না, মিশন ভাই, সবচেয়ে মজার বিষয় কি জানেন? সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে আপনি দেখবেন গোটা পৃথিবীতেই ভালো মানুষের সংখ্যা কিন্তু বেশি, কিন্তু খারাপ মানুষের সংখ্যা কিন্তু আনুপাতিক হারে কম। কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে খারাপ মানুষগুলো খুবই ঐক্যবদ্ধ তারা। ভালো মানুষগুলো হয়তো জীবিকার প্রয়োজনে, কর্মের প্রয়োজনে, বিভিন্ন কারণে তারা কিন্তু ঐক্যবদ্ধ হতে পারে না। বাট যারা খারাপ মানুষগুলো, যারা পৃথিবীতে ২ ভাগে বিভক্ত, খারাপ, মন্দ এবং ভালো, মাঝামাঝি কিছু নাই। সো খারাপ মানুষগুলো কোনো না কোনো ভাবে তারা খুবই ঐক্যবদ্ধ। এখন যেটি হয়েছে যে যারা এই আওয়ামী লীগ ধ্বংসের পিছনে যারা জড়িত ছিলেন, যারা এই সমস্ত দুর্নীতি, অন্যায়, অবিচার, লুটপাট, হত্যা, যজ্ঞ, খুন, গুম করেছে, এই মানুষগুলো কিন্তু ইউনাইটেড। এখন এরা কখনোই চাইবে না যে যারা ক্লিন ইমেজের আওয়ামী লীগের যারা আছে, আমি আপনাকে মিশরে স্পষ্ট করে বলতে পারি, আপনি যদি বলেন বাংলাদেশের লক্ষ না কোটি কোটি আপনি আওয়ামী লীগের কর্মী পাবেন যারা অত্যন্ত অনেস্ট, যারা একদমই ক্লিন ইমেজের, যারা আওয়ামী লীগের ধারক কিংবা বাহক, কিংবা আওয়ামী লীগটাকে আবার নতুন করে তারা দাঁড় করাতে পারে জনগণের সমর্থন নিয়ে। কিন্তু কথা হচ্ছে যে সেই ডাকটা তো আপনাকে দিতে হবে। আজ পর্যন্ত আপনি শুনেছেন যে আওয়ামী লীগের যারা ধারক কিংবা বাহক, যারা আওয়ামী লীগের যারা বড় বড় পদে আছেন কিংবা যারা ছিলেন, তারা কখনো বলেছেন যে ঠিক আছে, অন্তত পক্ষে আপনারা যারা সৎ, যারা মেধাবী, যারা যোগ্য, যারা দেশপ্রেমিক, যাদের কোন রকমের কালিমা মুক্ত, আপনাদের কোন রকমের কোনো কলঙ্ক আপনাদের গায়ে নেই, সেই মানুষগুলোর হাত ধরে আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবে? তাদের কথা হচ্ছে তারাই ফিরে আসবে, আপা ফিরে আসবে। মানে যারা করাপ্টেড, যারা দেশ ছেড়ে পালিয়েছে, তারাই আবার দেশে ফিরে আসবে, তারাই আবার আওয়ামী লীগকে নেতৃত্ব দিবে। এটা টোটালি একটা হাস্যকর একটা বিষয়। এরকম যদি হয় মিশন ভাই, আসলে আওয়ামী লীগ, যেটা আমি এক সময় আমি আপনার সঙ্গে টোটালি একমত, যে আপনি যে কথাগুলো বলছেন এটা আমিও কিন্তু বলতাম যে আমাদের মতো যারা ছিল, আমাদের মতো যারা একদম অনেস্ট, যারা সাদাকে সাদা বলেছে, কালোকে কালো বলেছে, অন্যায়কে অন্যায় বলেছে, যারা দলের থেকেও দলের প্রতিবাদ করেছে এবং সব সময় এই সমস্ত অন্যায় অবিচারের বিরুদ্ধে কথা বলেছে, সো এই মানুষগুলোকে নিয়ে কিন্তু আওয়ামী লীগ ঘুরে দাঁড়াতে পারতো। কিন্তু আনফরচুনেটলি আসলে এই মানুষগুলো কখনোই আসতে পারবে না। এই জন্য এক নাম্বার হচ্ছে এদের কোনো অর্থ সম্পদ নেই, কারণ এরা দুর্নীতিবাজ না, এরা কোনো আপনার টেন্ডারবাজি, চাঁদাবাজি, নিয়োগ, বদলি, বাণিজ্য, তদবির, এগুলোর সঙ্গে সম্পৃক্তই না। যেমন আমাকে অনেকেই বলে যে আপনি তো আওয়ামী লীগের উপকমিটিতে ছিলেন। তা আমি আমি বলেছি ভাই, আমি তো ছিলাম, ২ টার্ম ছিলাম, আমি বাংলাদেশ আওয়ামী পর্যটন লীগেরও সভাপতি ছিলাম। বাট আজ পর্যন্ত কেউ বলতে পারবে যে আমি আমার রাজনৈতিক জীবনে আমি কখনো কোনো অন্যায়, কোনো টেন্ডার, নিয়োগ, বদলি, বাণিজ্য, তদবির, ভাই আমি তো জীবনে সচিবালয়ে যাই নাই। ইভেন আমি যে উপকমিটির একটা ভিজিটিং কার্ড পর্যন্ত করিনি, আমি আমার দরকার ফিল করি নাই আমি, কারণ আমি তো আমার কোনো চেন্দারবাজি করবো না। এখন এই মানুষগুলোকে নিয়ে ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা ছিল, কিন্তু মিশন ভাই, খারাপ মানুষগুলো এত বেশি ঐক্যবদ্ধ, এরা কখনোই চাইবে না যে ভালো মানুষগুলো রাজনীতিতে আসুক। কারণ ভালো মানুষগুলো রাজনীতিতে আসলে এরা তো আর কখনোই দেশে ফিরতে পারবে না, কারণ এরা তো প্রত্যেকেই অপকর্মের সঙ্গে জড়িত। এই জন্য ওরা চাচ্ছে আবার কামব্যাক করার জন্য। এতে কি হচ্ছে আপনি, আমি বলে দিই স্পষ্ট, আমি আপনাকে স্পষ্ট করে বলতে পারি, কারণ আমি কিন্তু আপনার এই টক শোতে বলেছিলাম এক সময়, বিশাল ভাই, যদিও কথাটা খুব খারাপ ছিল এই সময়, যে রাস্তা একসময় কুকুর খুঁজে পাবেন কিন্তু কোনো আওয়ামী লীগের খুঁজে পাবেন না। এটা কিন্তু আপনার টক শোতে আমি অনেকবার বলেছি। সেই ইভেন ইভেন ৭ জানুয়ারির তুমি আমি দামি নির্বাচনও বলেছিলাম যে মানে রাস্তায় যেভাবে কুকুর আপনারা, খুঁজে পাবেন কিন্তু কোনো আওয়ামী লীগ খুঁজে হ্যাঁ, পাবেন না। আওয়ামী লীগের খুঁজে পাবেন না। সো আলটিমেটলি কিন্তু এখন তাই হয়েছে, কারণ আপনি এখন পর্যন্ত দেখেন গত ১৫ মাসে আমরা লক্ষ্য করে দেখলাম যে একটা ভালো মানুষকে মূল্যায়ন করা হচ্ছে না, নট এ সিঙ্গেল ওয়ান। প্রচুর, আমি আবারও বলছি, প্রচুর ভালো মানুষ আছেন যারা আওয়ামী লীগের রাজনীতি করেছেন কিংবা এখনো করেন,
কিন্তু সেই মানুষগুলো তো ভাই সৎ, তাদের পক্ষে তো একটা পোস্টার ছাপানোর ক্ষমতা নাই, তাদের একটা ব্যানার বানানোর ক্ষমতা নাই। বাট আপনাকে যদি সেই দলটিকে যদি আবার যদি আপনাকে ঘুরে দাঁড়াতে হয়, তাহলে তো সেই মানুষগুলোকে ঐক্যবদ্ধ করতে হবে। আপনি তো সেই মানুষগুলোকে চাচ্ছেন না, কারণ আওয়ামী লীগ কখনোই চাচ্ছে না যে ভালো মানুষগুলো আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত হোক, কারণ তাহলে যে এই যে যারা পালিয়েছেন এই মানুষগুলো কখনোই বাংলাদেশে আসতে পারবে না, তাদের তো বিচার হবে, তাদের বিচার হবে, তাদের বিচারের সম্মুখীন হতে হবে। তো যে কারণেই তারা আসলে চাচ্ছে না যে আসলে ভালো মানুষগুলো আওয়ামী লীগের রাজনীতিতে আসুক, তাদের ধারণা আপা আবার ফিরে আসবে, কারণ এটা তো তাদের বাপদাদার পৈতৃক সম্পত্তি, এটা তো একটা লিমিটেড কোম্পানি। সো আমরা সবাই ছিলাম তাদের কর্মচারী। সো গণমানুষের দল যদি হতো তাহলে আজকে আমাদেরকে মূল্যায়ন করা হতো, আমাদেরকে খুঁজে খুঁজে বের করে, আমাদেরকে খুঁজে বের করে মানে বলা উচিত ছিল যে তোমরা অন্তত আওয়ামী লীগের দায়িত্বটা নাও, তোমরা আওয়ামী লীগকে নতুন করে সাজাও, এটার নেতৃত্বে তোমরা আসো। কিন্তু তারা কখনো এটা বলবে না। তারা ওই ঘুরে ফিরে ওই যারা পালিয়েছেন, যারা বিভিন্ন জায়গায় এখনো ঘাপটি মেরে আছেন, হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছেন, আপনার ওই ফুটপাতের হকার থেকে কোটি টাকার বিলিয়নার রয়েছেন। সো এই মানুষগুলোকে নিয়ে আবার স্বপ্ন দেখছেন যে তারা আবার ফিরে আসবেন, আবার তারা। কিন্তু মিশন ভাই, আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলতে পারি যে এইভাবে যদি এই দলটি চলতে থাকে, আওয়ামী লীগ একসময় মুসলিম লীগের মতো নিশ্চিহ্ন হয়ে যাবে বাংলাদেশ থেকে। জাস্ট আপনি লিখে রাখুন যে নিশ্চিহ্ন হয়ে যাবে, দলের অস্তিত্বই থাকবে না কখনো বাংলাদেশে। জি জি, অনেক অনেক ধন্যবাদ। আমার দেশ পত্রিকায় শুনলাম যে শেখ হাসিনার সঙ্গে পুতুলের এই নিয়ে একটা কথা কাটাকাটি হয়েছে। পুতুল বলতেছে যে এভাবে আসলে রাজনীতি হয় না, রাজনীতির আগের মতো নয়। এই যে যে লোকগুলো এগুলো করেছে, এগুলো করে বাংলাদেশে আসলে এগুলো হবে না। প্রফেসর খান, না, আমাদের চোখের সামনে গণ আন্দোলনের কিন্তু এখনো মানে আমার চোখের সামনে এখনো ভাসে। আমার খেয়াল আছে আপনি আমার সঙ্গে কোন একটা অজ্ঞাত জায়গা থেকে আপনি লাইভে অংশ নিয়েছিলেন। হয়তো আপনার চেনা জায়গায় লাইভে অংশ নিলে পুলিশ আপনাকে গ্রেপ্তার করতে পারতো। সেই গণ আন্দোলন, জি এইরকম একটা গণ আন্দোলন শেখ হাসিনা ভারতে বসে গণ আন্দোলন করে সরকার উৎখাত করবে, এটা আমি বিশ্বাস করি না। ওই ওই রকম বিশ্বাস তারা এখনো মানুষের মনে স্থাপন করতে পারে না। আর না, এই ইম্পসিবল, 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 ইম্পসিবল। এটা একদম, এটা জাস্ট একটা দিবা স্বপ্নের মতো, এটা অসম্ভব, এটা কোনোভাবেই সম্ভব না। বাংলাদেশের মানুষ এখন যেভাবে সচেতন হয়েছে, বাংলাদেশের মানুষ এখন যেভাবে প্রতিবাদ করতে শিখেছে, যেভাবে সাদাকে সাদা বলতে শিখেছে, যেভাবে অন্যায়ের প্রতিবাদ করতে শিখেছে। আপনি দেখুন, আমি তো আপনাকে বললাম যে আওয়ামী লীগের যে ভয়াবহতা, আওয়ামী লীগের যে মানে নৃশংস যে হত্যাযজ্ঞ, এটি দেখার পর হ্যাঁ হয়তো কিছু মানুষ মনে করেছে যে বলা তো যায় না যে ওদের আছে হাজার হাজার কোটি টাকা আছে, হয়তো বা একটা রাস্তার টোকাই কিংবা রাস্তার একটা হিরোইনসি কিংবা রাস্তার কোনো একটা এডিক্টেড কাউকে দিয়ে দেখা গেল যে টাকা দিল, ঠিক আছে যা একটা বাসে আগুন দিয়ে দে। তো এই কারণে হয়তো বা মানুষ ঘর থেকে বের হয় নাই, তার মানে এই না যে তারা সফল হয়েছে। সম্পূর্ণ ব্যর্থ একটা কর্মসূচি ছিল, হাস্যকর একটা কর্মসূচি ছিল। এবং আমি মনে করি বাংলাদেশের রাজনীতির কোন ক্রাইটেরিয়াতে এইভাবে পালিয়ে গিয়ে, বিদেশে গিয়ে এবং এইভাবে হাস্যকর লকডাউন, লকডাউনের ডেফিনেশনটাই তো জানে না। এই ধার করা শব্দ আমরা যেটি সেটি আমরা যখন ইয়ের সময় কোভিড-19 সময় আমরা এই শব্দটা ব্যবহার করেছি যে বিভিন্ন এলাকায় লকডাউন করা হয়েছে, লোকজন যেন ঘর থেকে বের না হয়, যেন আমার যে ডিজিজ যেটা হয়েছিল, করোনা ডিজিজ যেটা কোভিড, এটা যেন সংক্রমণে যেন আমরা কেউ সংক্রামিত না হই, সেই জন্য লকডাউন দেওয়া হয়েছে। এই ধার করা শব্দ, আপনার এগুলা বাসি পচা শব্দ আবার নতুন করে যে ঢাকা লকডাউন, এগুলো হাস্যকর। আমার মনে হয় যে এই ধরনের কর্মসূচিতে দলটি আরো নিশ্চিহ্ন হয়ে যাবে, আসলে একদম আরো নিশ্চিহ্ন হয়ে যাবে। জি, এখানে আমরা দেখলাম যে গত গত পরশুদিন মার্কিন ডেপুটি রাষ্ট্রদূতের সঙ্গে সরকারের উপদেষ্টাদের বৈঠক হয়েছে রাত ৮টা, সকাল ৮টা থেকে ৯টা ৪৫ পর্যন্ত। তারপর আবার আপনি জানেন যে আদিলুর রহমান খান, তারপরে সৈয়দ রেজওয়ান হাসান, তারা মার্কিন সরকারের সঙ্গে তাদের খুব ঘনিষ্ঠ সম্পর্ক। তো তারপর আবার তারা ব্রিটিশ হাইকমিশন দিচ্ছে। আপনার কাছে কি এমন কোনো আলাপ আছে, যদিও যদিও আপনি আমাদের সঙ্গে যুক্ত না, আপনার এই খবর জানার হয়তো কথা না, বাট আপনি কি মনে করেন যে আসলে কি মানে নির্বাচনের আগে একটা পরিচ্ছন্ন আওয়ামী লীগকে মাঠে আনার জন্য খুবই চেষ্টা করতেছে কূটনীতিকরা? এটা আমি যদি বলেন আসলে কূটনীতিক আমি বলবো না, এটা যেটা হয়েছে যে যারা পালিয়েছেন বাংলাদেশ থেকে, পরাজিত শক্তি যাদেরকে আমরা বলছি, কিংবা
বাংলাদেশ আওয়ামী লীগ যাদের উপর একটি নিষেধাজ্ঞা আছে, দেখুন দলটি কিন্তু নিষিদ্ধ করা হয়নি, এটি কিন্তু একটি বিষয় খেয়াল রাখতে হবে যে দলটিকে কিন্তু নিষিদ্ধ করা হয়নি। দলটিকে তাদের যে কার্যক্রমের উপর একটি সাময়িক নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, এটি যে কোনো সময় সরকার চাইলে উঠিয়ে নিতে পারে। এখন কথা হচ্ছে যে তারা যেটি করছে যে পৃথিবীর বড় বড় যে লবিস ফার্ম গুলো আছে, পৃথিবীর বড় বড় যে পিয়ার কোম্পানি গুলো আছে, পৃথিবীর বড় বড় যে ল ফার্ম গুলো আছে, এদেরকে নিয়োগ দিচ্ছে। এদের সঙ্গে কোনো না কোনো ভাবে ডিপ্লোম্যাটসদের একটা যোগাযোগ থাকে, কারণ যেহেতু এখানে বিলিয়ন ডলারের একটা লেনদেন হয়। ধরুন আমেরিকাতে যে লবিস ফার্ম গুলো আছে, এগুলো কিন্তু বিলিয়ন ট্রিলিয়ন ডলারের এক একটা ফার্ম। তো আপনার বিভিন্ন শুধু শুধু পলিটিক্যাল বিষয় না, বিভিন্ন ধরুন আপনি বিমান কেনা হবে, সেটা নিয়ে তারা মধ্যস্থতা করতে পারে। মানে তেল আপনার উত্তোলন হবে, এটা নিয়ে মধ্যস্থতা হতে পারে। বাংলাদেশ হয়তো সিদ্ধান্ত নিয়েছে যে আপনি ধরেন যে চিটাগং এ মেট্রো করবে, এইগুলো হয়তো একটা মধ্যস্থতা হতে পারে। সো লবিস ফার্ম গুলোকে তারা নিয়োগ দিয়েছে, এটা কনফার্ম। এটা পৃথিবীর বড় বড় কিছু লবিস ফার্ম তারা নিয়োগ দিয়েছে, যে কারণে তারা হয়তো সেই লবিস ফার্মের মাধ্যমে তারা হয়তো বিভিন্ন সেক্টরে, সেটা ইউরোপিয়ান ইউনিয়ন হতে পারে, আমেরিকান ডিপ্লোম্যাটস হতে পারে, কিংবা আমেরিকান হাই কমিশন হতে পারে, এদের সঙ্গে হয়তো তারা একটু যোগাযোগ করার চেষ্টা করছে, এটা আমরাও কিন্তু জানি। আমরা কিন্তু আনুষ্ঠানিকভাবে পশ্চিমাদের কাছ থেকে কোনো বিবৃতি পাইনি যে এই যে আওয়ামী লীগ ছাড়াই নির্বাচনটা হচ্ছে আর 2-3 মাস বাকি আছে, পশ্চিমারা কিন্তু একটা কথাও বলে না যে আওয়ামী লীগকে নিতে হবে বা কিছু এরকম কিছু বলতেছেন এখন পর্যন্ত। না, সেটা আমি সেটাই বলছি যে এটা বলবে না, কারণ আসলে তাদের যদি উদ্যোগ নেয় না, কিন্তু সফল তো হচ্ছে না তারা। এখন যদি পিয়ার কোম্পানির কথাগুলো বলে, যদি আপনার যে সমস্ত পিয়ার কোম্পানি গুলো আছে, তো এরা কিন্তু আপনি দেখুন যে ইতিমধ্যেই কিন্তু শেখ হাসিনা কিন্তু, আমি জানি না সে লেখাটি সে নিজে লিখেছেন কিনা, কিংবা নিজে দিয়েছেন কিনা, কিংবা তার মেয়ে দিয়েছেন কিনা, কিংবা তার ছেলে দিয়েছেন কিনা, কিংবা আওয়ামী লীগের কোনো নেতা দিয়েছেন কিনা, তারপরেও কিন্তু সে কিন্তু সক্ষম হয়েছে যে পৃথিবীর মানে আন্তর্জাতিক 3টি গণমাধ্যমে তার কিন্তু একটা লিখিত বক্তব্য কিন্তু ছাপা হয়েছে। সো এইটা কিন্তু ভারত সরকারের অনুমতি ছাড়া, কিংবা ভারত সরকারের পারমিশন, তাদের গ্রিন সিগন্যাল ছাড়া এটা কিন্তু কোনোভাবেই সম্ভব হতো না। তার মানে কিছু না কিছু পিয়ার ফার্ম গুলো যারা এই কাজগুলো করছে, যারা জোফার, পাবলিক রিলেশনস নিয়ে কাজ করে। আপনার কি মনে হয়, মানে আপনি অবশ্যই বললেন যে এটা ভারতের অনুমতি ছাড়া সম্ভব না, আমিও এটা বিশ্বাস করি মন থেকে, কিন্তু এই যে এই রয়টার্স বলেন, এএফপি বলেন, ইন্ডিপেন্ডেন্স বলেন, বা এরপরে ভারতের কয়েকটা জি চ্যানেলে তারা এএফপি তারা ওই ইমেল পাঠায়, ইমেল থেকে রিপ্লাই দেয়, কিন্তু আপনি কি জি আসলে মনে করেন যে এগুলো শেখ হাসিনা রিপ্লাই দেয়? আমার তো মনে হয় যে না, আমার তো মনে হয় এগুলো পিআর ফার্ম লিখে দেয়। কারণ আপনি দেখবেন অনেকগুলো ইন্টারভিউর বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত, কিন্তু অনেকগুলো প্রায় সেন্টেন্স হুবহু একদম একদম এক। আমি তো সেটাই বলছি যে এখন এটা তো যাচাই করার তো কোনো পথ নাই, কিন্তু আমি আপনাকে যেটা বলছিলাম যে কিছু লবিস ফার্ম, কিছু পিয়ার ফার্ম, কিছু ল ফার্ম, যাদেরকে তারা নিয়োগ দিয়েছেন, বিলিয়ন টাকা তাদের পেছনে খরচ করছেন, তারা হয়তো আপনার বিভিন্ন ভাবে এখন বিভিন্ন জনকে হয়তো ইনফ্লুয়েন্স করার চেষ্টা করছেন যে একটা, ওই যে শব্দটা দেখুন, দুটো শব্দ এখানে, একটা হচ্ছে পার্টিসিপেটরি, যেটা অংশগ্রহণমূলক, এবং আরেকটি বলছে ইনক্লুসিভ, একদম অন্তর্ভুক্তিমূলক। তার মানে এখন অংশগ্রহণমূলক যদি বলেন, তাহলে তো ডেফিনেটলি প্রশ্ন আসে যে 14 দল কিংবা আওয়ামী লীগ এবং 14 দল সহ জাতীয় পার্টি তারাও যেন নির্বাচন করতে পারে। কিন্তু আপনাকে তো বুঝতে হবে যে জনগণ কি চাচ্ছে। কারণ বাংলাদেশের এই মুহূর্তে বাংলাদেশের মধ্যে একটা রাজনৈতিক দল নাই যারা চাচ্ছে যে বাংলাদেশ আওয়ামী লীগ নির্বাচনে আসুক। আপনি বলেন আমাকে যে বিএনপি কি স্পষ্ট বলছে যে না ঠিক আছে, আমরা আমরা আওয়ামী লীগকে ছাড়া নির্বাচনে যাব না, কিংবা এনসিপি কি বলছে আমরা আওয়ামী লীগকে ছাড়া নির্বাচনে যাব না, কিংবা আপনি আমাকে বাংলাদেশের একটা রাজনৈতিক দলের নাম বলুন তো যে যারা বলছে যে আমরা এই নির্বাচনে যাব না আওয়ামী লীগকে ছাড়া। হ্যাঁ, কিছু হয়তো যারা দু একজন বলছেন তারা হচ্ছে যে 14 দলের কিছু হয়তো আপনার গৃহপালিত কিছু, আমরা যেগুলো বলেন ডোমেস্টিক পলিটিক্যাল পার্টি, গৃহপালিত কিছু রাজনৈতিক দল, তারা তো বলতে পারে তাদের ভোট টোট নাই, সেগুলো নিয়ে আমরা চিন্তা করি না। বাট যারা এখন স্ট্রিম লাইন আছে, আমাদের ইসলামিক যে 8টি বড় দল আছে, জামাত ইসলাম সহ, তারা কি কখনো বলছেন যে আমরা জাতীয় পার্টিকে আমরা নির্বাচনে চাই, কিংবা আওয়ামী লীগকে আমরা নির্বাচনে চাই? সো বাংলাদেশের মানুষ আপাতত আসলে সত্যিকার অর্থে, আমি আপনাকে বলি শুধু 14 দল না মিশাল ভাই, যে 22টি দল যারা এই আওয়ামী লীগের দোসর হিসেবে যারা নির্বাচনে গিয়েছিল, আমি ডামি এবং ওই যে পাতানো নির্বাচনে গিয়েছিল, তাদেরকেও কিন্তু জনগণ আর চাচ্ছে না সত্যিকার অর্থে। তাদেরকে একদম কারণ তাদের কথা হচ্ছে যে আওয়ামী লীগের রাজনীতি যদি তাদের যদি কার্যক্রম যদি স্থগিত হতে পারে, তাহলে এরাও তো দোষর ছিল। এই যে 22-23টা দল, আপনি জানেন সালমান এফ রহমানের অফিস থেকে প্রত্যেকেই মাথা পিছু 5 লাখ টাকা করে নিয়ে আসছে ক্যাশ। আপনি লিস্ট নিয়ে যাবেন, যে ধরেন কথার কথা আমার একটা দল, সে আমার একটা দল মনে করেন যে আমার একটা দল, সে মনে করেন আমার এই সানগ্লাস মার্কা মোবাইল মার্কা একটা দল,
নিবন্ধন আছে মনে করেন, কারণ যেহেতু 55টা দলের নিবন্ধন ছিল, এই 27টি দল তারা এখানে গিয়েছে। মানে নিবন্ধন আছে, আমি সভাপতি, আমার বউ সেক্রেটারি। হ্যাঁ, বাস নাম আমার বউ আছে। সেক্রেটারি বাস। হ্যাঁ, আমি গিয়ে বললাম যে ভাই আমার এই যে ভাই আমার 20 জন রেডি, 20 জন নির্বাচন করবে, এই যে তালিকা, এই যে প্রোফাইল, এইসব আমি বাস 20 জন থেকে 1 কোটি টাকা নিয়ে চলে আসলাম। কারণ কারণ তাদের কাছে তো এক সালমান এফ রহমানদের কাছে 1-2 কোটি টাকা তো মনে করেন জাস্ট আপনার আমার ওই যে চিপসের টাকার মতো, এটা তো পিনাটস। এবং এবং হিউজ একটা টাকা লেনদেন হয়েছে। সো যেটা যেটা বলছিলাম মিশন ভাই, যে সেই দলগুলো সহ যারা আওয়ামী লীগের দোসর ছিল, যে 22টি দল, সেই 22টি দল, 14 দল, আওয়ামী লীগ সহ কেউ কিন্তু চাচ্ছে না যে তারা নির্বাচনে আসুক। তারপরেও কিন্তু আমি বলবো, তারপরেও কিন্তু বর্তমান ইন্টারিম গভর্নমেন্টস অত্যন্ত কাইন্ড, অত্যন্ত হাম্বল, যে অ্যাটলিস্ট তাদের উপর কোনো নিষেধাজ্ঞা দেয়নি যে তোমরা দোষর ছিল, তোমরা নির্বাচন করতে পারবে না, কিংবা তোমাদেরও কার্যক্রম স্থগিত করা হলো। অত্যন্ত দয়ালু বলেই উনি বলেছেন যে না ঠিক আছে, ওকে, আপাতত আওয়ামী লীগ যেহেতু এই হত্যাযজ্ঞের সঙ্গে জড়িত ছিল, এই প্রায় 15,000 মানুষের অঙ্গহানি হয়েছে এবং প্রায় 1,500 মানুষ মৃত্যুবরণ করেছে, ঠিক আছে, এই দলটির আপাতত দলটির কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হলো। সো এখন এইখানে আপনি যতই বিদেশিদের কথা বলেন না কেন, সত্যিকার অর্থে বলি মিশন ভাই, দেশ এখন নির্বাচনমুখী। হয়তো ডিসেম্বরের ফার্স্ট উইকে তফসিল ঘোষণা হবে এবং ইনশাল্লাহ ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই আমাদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। বাংলাদেশের প্রত্যেকটি রাজনৈতিক দল এখন নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। এখন এখানে যেটি হবে যে এইভাবে যদি আপনার বিদেশের মাটিতে বসে যদি বাংলাদেশকে যদি আপনার অস্থিতিশীল করার চেষ্টা করা হয়, কিংবা এইভাবে যদি নোংরা রাজনীতির আবারও পরিচয় দেওয়া, আমি আমার আমার ফেসবুক স্ট্যাটাসও আমি লিখেছি যে আবারও ভুল পথে হাঁটছে বাংলাদেশ আওয়ামী লীগ। সো এতে যেটা হবে কি জানেন, এতে যেটা হবে যে দলটি নিশ্চিহ্ন হয়ে যাবে। দলটি জাস্ট যেমন একসময় মুসলিম লীগ বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে, একদম ঠিক সেইভাবে একসময় আওয়ামী লীগ বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে। সো আমি এটাই বলবো যে আপনি যে কথাটি বলেছেন, যে যদি তাদেরকে সার্ভাইভ করতে হয়, যদি বাংলাদেশের আওয়ামী লীগের রাজনীতিকে যদি বাংলাদেশে টিকিয়ে রাখতে হয়, যেহেতু দলটি নিষেধা করা হয় নাই, দলটির উপরে সাময়িক একটি স্থগিতাদেশ দেওয়া হয়েছে কার্যক্রমের উপর, আমার মনে হয় যে ভালো মানুষগুলাকে, সৎ মানুষগুলাকে, যোগ্য মানুষগুলাকে, দেশপ্রেমিক মানুষগুলাকে, যারা আওয়ামী লীগের কলঙ্ক মুক্ত যে মানুষগুলো আছে, তাদেরকে যদি দায়িত্ব দেওয়া হয়, হয়তো আগামী নির্বাচনে আওয়ামী লীগ হয়তো কিছুটা ঘুরে দাঁড়াবে। বাট এই নির্বাচনে যেহেতু এখনো শরীরে রক্তের দাগ লেগে আছে, এখনো যেহেতু ঘর থেকে বের হলে, হসপিটালে গেলে আপনি অঙ্গহানি মানুষকে দেখছেন, বিভিন্ন মিটিং এ গেলে দেখা যায় কারো পা নেই, কারো হাত নেই, কারো চোখ নেই, এই মানুষগুলোকে আপনি যখন দেখেন, আপনি যখন রিলেট করেন যে এটা তো আপনার ছোট ভাই, কিংবা আপনার সন্তান, কিংবা আপনার পরিবারের সদস্য, তখন আসলে যে রক্তের দাগ এখনো যায় নাই, সেখানে কিভাবে ভাবেন যে এরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনার এই নির্বাচন করবে? এটা বিদেশিরা হয়তো কিছু লবিস ফার্মের মাধ্যমে হয়তো তারা চেষ্টা করছে, বাট আমার মনে হয় যে আলটিমেটলি কিছুই হবে না। জি, ধন্যবাদ। এই এই ব্যাপারে আর একটা প্রশ্ন করব সংক্ষেপে, তারপর আমরা ফিরে যাব যে জুলাই জুলাই সনদ বা এগুলোতে। শেখ হাসিনা কিন্তু অস্বীকার করেছেন, তিনি বলেছেন যে এই গণহত্যার জন্য আমি দায়ী না, এগুলো এগুলো পুলিশ নিয়ন্ত্রণ হারা হয়ে গিয়েছিল। এবং কালকেও আমার অনুষ্ঠানে একজন আওয়ামী লীগের নেতা ছিলেন, উনিও উপকমিটির সদস্য এখনো, উনি বলতেছেন যে যে পুলিশ গুলি করে মারছে। তো আমি বললাম যে পুলিশকে অনুমতি দিল কে? বলে যে পুলিশকে অনুমতি দিল পুলিশের প্রধান। তো পুলিশের প্রধানকে অনুমতি দিল কে? উনি বলো যে পুলিশের প্রধানকে অনুমতি দিল স্বরাষ্ট্রমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রীকে অনুমতি দিল কে? উনি বলো যে সেইটা স্বরাষ্ট্রমন্ত্রী জিজ্ঞেস করেন। উনি মানে মানে এগুলো পুলিশ করছে, আমরা করি নাই, আমরা করি নাই, আমরা ফেরেস্তা। তো তো আপনার কাছে আসলে মানে কি মনে হয়, শেখ হাসিনা গতকালকে বললেন যে, মানে আমি জানি না এটা শেখ হাসিনার ইন্টারভিউ কিনা, আসলে আমি জানা সম্ভব না, কারণ ওই ইমেইলে প্রশ্ন পাঠায়, ইমেইলে উত্তর দেয়। শেখ হাসিনা বললেন যে আমাকে ক্ষমতাচ্যুত করার জন্য আমেরিকা দায়ী না। আবার শেখ হাসিনার মন্ত্রীরা, সাবেক মন্ত্রীরা বিভিন্ন চ্যানেলে ইন্টারভিউ দিয়ে একদম হরদম বলতেছে যে আমেরিকা নাকি শেখ হাসিনাকে নিজের হাতে ক্ষমতা নামিয়ে দিছে। এই যে তাদের ভিতরে এই যে পরস্পর দ্বন্দ্ব, তাদের ভিতরে যে পরস্পরের যে কথাবার্তার মানে বৈপরীত্য একটা অবস্থা, এটাই তো তাদেরকে আরো দুর্বল করে দিবে। এবং আমার মনে হয় যে ভবিষ্যতে এই ধরনের হাস্যকর লকডাউন, হাস্যকর হরতাল ভবিষ্যতে আওয়ামী লীগকে আরো হাস্যকর করে তুলবে। আপনি যদি সংক্ষেপে বলেন জি, 2 সেকেন্ড। না, আমি আপনার সঙ্গে একমত বিষয়। আসলে আমিও সেটাই মনে করি যে আসলে এই ধরনের কর্মসূচি টোটালি প্রত্যাহার করা উচিত, এই ধরনের কর্মসূচি আর ভবিষ্যতে যেন না দেয়।
এবং 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 আমি আরেকটি জিনিস আপনার মাধ্যমে বলতে চাই, যে যেটা হচ্ছে যে হ্যাঁ, এটা কিন্তু ঠিক যে ভারত কিন্তু গ্রাজুয়ালি শেখ হাসিনাকে আনলক করে দিচ্ছে। আমি মনে হয় আপনার টকশোতে একদিন আলোচনা করেছিলাম যে দালাই লামাকে যেভাবে ভারত আনলক করেছে, দালাই লামাকে যেভাবে ভারত ওপেন করেছে সারা পৃথিবীর কাছে। আপনার ইভেন আপনি জানেন যে সে কিন্তু একটি পারমিট নিয়ে কিন্তু সে দালাই লামা কিন্তু সারা পৃথিবী ঘুরে বেড়াতে পারছে, তিব্বতের যে ধর্মীয় নেতা দালাই লামা। তো আমরা কিন্তু লক্ষ্য করেছি যে শেখ হাসিনাকে কিন্তু ভারত সেই একই পথে হাঁটছে, দালাই লামা মডেলেই কিন্তু শেখ হাসিনাকে আনলক করে দিচ্ছে। এবং যেটি হচ্ছে যে আমরা লক্ষ্য করেছি যে 3টি গণমাধ্যমে তার একটি ইন্টারভিউ ছাপা হয়েছে কিংবা তার হয়েছে। এটি যদি হয়, আমি মনে করি যে এইখানে আমি আপনার মাধ্যমে বলতে চাই যে ভারতের উচিত হবে কোনো একটি দল, কোনো একটা গোষ্ঠী, কোনো একটা ব্যক্তির সঙ্গে সম্পর্ক না করে বাংলাদেশের 18 কোটি মানুষের সঙ্গে একটা সুসম্পর্ক গড়ে তোলা উচিত। কারণ এইভাবে যদি উনি যদি এইভাবে পালিয়ে গেছে যারা, তাদেরকে যদি সেইভাবে যদি উনি আনলক করে দেন এবং সেখান থেকে যদি বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হয়, তাহলে কিন্তু ভারতের সঙ্গে সম্পর্ক কিন্তু আরো বেশি অবনতি হবে আমাদের। সো এই জি। জায়গাটায় আমি বলবো যে ভারতের আসলে একটু চিন্তা ভাবনা করা উচিত, যাতে ভবিষ্যতে আমাদের সঙ্গে যত একটা সুসম্পর্ক প্রতিবেশী হিসেবে আমাদের সঙ্গে যেন থাকে আর কি। জি। ধন্যবাদ। আপনাকে আমি একটা প্রশ্ন করতে চাই, এটা এটা করার পার্টিকুলার কারণ হচ্ছে যে আপনি কিন্তু ভারতের সঙ্গে অনেকটা লিঙ্কড। আপনি ভারতে অনেকবার গিয়েছেন, আপনার জীবন অনেকবার গিয়েছেন আপনি, জি। এমনকি আপনি ভারতের পর্যটন ডিপার্টমেন্টও আপনি সহযোগিতামূলক কাজকর্ম বিভিন্ন সময় করেছেন। আপনাকে বিভিন্ন সময় জি। খুশি হয়ে তারা বিভিন্ন উপহার দিয়েছে, উত্তরীয় দিয়েছে, যেটা আমি জানি। তো হঠাৎ করে এই ভারত তাদের সীমান্তে 3টা মিলিটারি বেস গঠন করেছে, সামরিক বেস গঠন করেছে, বিমান ঘাঁটি মানে মানে শিলিগুড়ি করিডোর কাছে বিমান ঘাঁটি করেছে। এগুলো এগুলো করার আসলে উদ্দেশ্য, উদ্দেশ্য কি আসলে কি এই মানে বাংলাদেশ সরকারকে মানসিকভাবে চাপ প্রয়োগ করা, নাকি আপনি কিভাবে দেখছেন বিষয়টা? হ্যাঁ, ডেফিনেটলি এটা তো আমরা তো আপনার 5 আগস্টের পর থেকেই তো দেখছি যে একে একে যখনই সবকিছু ক্লোজ করে দেওয়া হলো, ইভেন শুধু শুধু ভারত না, ভারতে অবস্থিত যে সমস্ত এমবিসি গুলো আছে, বিশেষ করে বাংলাদেশের যে এমবিসি গুলো নেই আমাদের কর্মের জন্য কিংবা পড়াশোনার জন্য কিংবা বিভিন্ন কাজে, যে সমস্ত দেশগুলোর এমবিসি দিল্লিতে আমাদের যেতে হয় সেগুলো তারা বন্ধ করে দিয়েছে। ইভেন ভারতের সঙ্গে যে সমস্ত দেশগুলোর অত্যন্ত সুসম্পর্ক আছে, যেমন আপনি ইউএই এর কথা বলেন, তাদের সঙ্গে একটি সুসম্পর্ক আছে, তাদের ইউএর কিন্তু ভিসা কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। সো এরকম বিভিন্ন ভাবে তারা কিন্তু শুরু থেকেই, শুধু আমি বলবো না যে আপনার যে তারা যে সীমান্তে তাদের এখন নতুন করে তাদের যে মানে কি বলে এটিকে মুভমেন্ট যে বাড়াচ্ছে, সেনাবাহিনীর কিংবা বিভিন্ন বাহিনীর মুভমেন্ট বাড়াচ্ছে তারা, এটি হতে পারে। এখন আলটিমেটলি এখন যেটা হচ্ছে, আমি বলি মিশন ভাই, একটা জাতি যখন ঐক্যবদ্ধ থাকে তখন যে কেউ কিছু করতে পারে না তার প্রমাণ হচ্ছে এই গত 15 মাসের বাংলাদেশ। আপনি দেখেন যে ভারত সরকার তার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে যাচ্ছে যে শেখ হাসিনাকে রিইনস্টেট করার জন্য বাংলাদেশে, এবং এমন কোনো অপকর্ম নাই যে ভারত করে নাই কিংবা করে যাচ্ছে না। এই তাদের যে এজেন্ট, তাদের যে বেতনভুক্ত কর্মচারী, শেখ হাসিনাকে বাংলাদেশে আবার মসনদে বসানোর জন্য, কিন্তু একটা মাত্র কারণে সফল হচ্ছে না, কারণ বাংলাদেশে জাতি এখন টোটালি ঐক্যবদ্ধ। এটা কিন্তু আপনাকে মনে রাখতে হবে, এখন কিন্তু টোটাল জাতি ঐক্যবদ্ধ। আপনি দেখুন যে এই লকডাউনকে কেন্দ্র করে প্রত্যেকটা দল কিন্তু তারা বিভিন্ন কর্মসূচি দিয়েছে। আপনি বিএনপির কথা বলেন, এনসিপির কথা বলেন, জুলাই ঐক্যের কথা বলেন, জুলাই যোদ্ধার কথা বলেন, কিংবা অন্যান্য রাজনৈতিক দলের কথা বলেন, এই যে আপনার এই যে সমষ্টিগত যে প্রয়াস, এই যে একটা ঐক্যবদ্ধ নেশন, এটা কিন্তু আগে কখনোই ছিল না। সো এইটা যদি ভারত উপলব্ধি করতে পারে, তাহলে বুঝতে হবে যে আসলে ঐক্যবদ্ধ বাংলাদেশকে কোনোভাবেই আসলে দমিয়ে রাখা সম্ভব না। র তো কম চেষ্টা করেছে, মনে করেন কি পরিমাণ চেষ্টা যে তারা চালিয়েছে। তারা এখান থেকে তারা হেলিকপ্টার থেকে গুলি চালিয়েছে, তারা বেনাপোলে ট্রেনের মাধ্যমে হাজার হাজার সৈন্য বাংলাদেশে ঢুকিয়েছে, বিভিন্ন ভাবে রড এজেন্ট ঢুকিয়েছে, আলটিমেটলি পারে না। এই জন্য পারে নাই যে জাতি ঐক্যবদ্ধ ছিল, গোটা জাতি সিদ্ধান্ত নিয়েছিল যে আসলে এটার একটি সমাধান হওয়া দরকার। যে এইভাবে একটা একটা আমরা যেভাবে আসলে ভারতীয় ইন্ডিয়ান হেজিমনিতে আমরা পড়ে গিয়েছিলাম, এত বড় আধিপত্যবাদ আসলে জাতি মানতে পারেনি। আর আমার বিষয়টা হচ্ছে মিশন ভাই, সেটা হচ্ছে যে এইটার সঙ্গে আসলে পলিটিক্স এর যেটা বেশি ছিল, এটা আমার কর্মজীবনের সঙ্গে একটা সম্পৃক্ততা ছিল, যে কারণে আমি কিন্তু তাদের বিভিন্ন প্রোগ্রামে গিয়েছি, সেটা আলাদা একটি বিষয়। কিন্তু রাজনৈতিক ভাবে আমার মনে হয় যে ভারতের উচিত, তবে কিন্তু ভারতের মানুষগুলোকে আমি বলবো যে তারা কিন্তু চায় যে বাংলাদেশের সঙ্গে একটা ভালো সম্পর্ক থাকুক। কারণ যেহেতু
গোটা ভারতের সঙ্গে আমাদের 4272 কিলোমিটার ল্যান্ড বর্ডার আছে আমাদের। আর তো সব দিকেই কিন্তু বাংলাদেশের যে মানুষগুলো বসবাস করেন। আরো মজার ব্যাপার হচ্ছে যে এদের প্রত্যেকেরই কেউ না কেউ বাংলাদেশে আছেন, কেউ না কেউ আবার সেখানে। আপনি ধরেন আপনি যদি ত্রিপুরাতে যান, ত্রিপুরার সঙ্গে আমাদের যে বর্ডার আছে 860 কিলোমিটার, আপনি ত্রিপুরাতে গিয়ে দেখবেন কারো না কারো পরিবার বাংলাদেশে আছে। আবার বাংলাদেশের যে বর্ডার গুলো আপনি ব্রাহ্মণবাড়িয়াতে যান, দেখবেন যে তাদের কেউ না কেউ কিন্তু ভারতে আছে। এইভাবে গোটা বাংলাদেশে যে বর্ডার গুলো আছে, কোচবিহারে যান, মালদা যান, মুর্শিদাবাদ যান, নদিয়াতে যান, কলকাতায় যান, সব জায়গায় দেখবেন যে কারো না কারো কেউ বাংলাদেশে আছে, হয়তো তারা বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে গিয়েছে। সো এই যে একটা বিষয়, এরা কিন্তু চায় যে আসলে মিলেমিশে থাকতে, কিন্তু আমি ঠিক বুঝলাম না যে মোদী সরকার হঠাৎ করেই এমন স্ট্রিক্ট হয়ে গেলেন যে সমস্ত সম্পর্কটাই একদম মানে বন্ধ করে দিলেন, যে আসলে শুধুমাত্র আসলে শেখ মুস্তফা হাসিনাকে খান, রিসিভ আমিও করার জন্য। আমিও বুঝি না আসলে। আমি তো লন্ডনে থাকি, লন্ডনে তো প্রচুর ইন্ডিয়ান, আমার কলিগ ইন্ডিয়ান, জি প্রতিবেশী ইন্ডিয়ান। আমি প্রচুর ভারতীয়দের সঙ্গে মিশি এবং তারা কিন্তু খুবই ভালো মানুষ, সবাই এক একজন অত্যন্ত ভদ্র, জি নম্র, জি, বন্ধুত্বপূর্ণ। একদম অনেক অনেক। তো এই সরকারটার কি হলো এটা আমি বুঝতে পারতেছি না। তবে আমার মনে হয় যে এই যে ঘাটিগুলো তারা করেছে, আমার মনে হয় যে এই ঘাটিগুলো তারা করে একটা, ওই যে বলে না যে ঘাড়ের উপরে নিঃশ্বাস ফেলে, আপনার ঘাড়ের উপরে কেউ নিঃশ্বাস ফেললে আপনার ঘাড়ে কিন্তু গরম বাতাস লাগে, তাই না? মানে জি জি জি। বুঝায় যে খবরদার, আমি কিন্তু আছি, কিছু করলে খবর আছে, এরকম কিছু একটা হয়তো বা আমার মনে না হয় যে। এটা না মিশন, আরেকটা জিনিস হচ্ছে কি, এখানে আপনি তো জানেন যে ওদের যে সবচেয়ে যে ভয়ের যে জায়গাটা সেটা হচ্ছে কি, মানে চিকেন, মানে যেটাকে আমরা বলি শিলিগুড়ি করিডোর বলা হয়, যেটাকে চিকেন নেক বলে ওরা। এখন চিকেন নেকের কথা যদি বলেন, এটার দৈর্ঘ্য হচ্ছে আপনার 60 কিলোমিটার, প্রশস্ত হচ্ছে 22 কিলোমিটার। এখন এই জায়গাটা তো নিঃসন্দেহে এইটুকু জায়গায় কিন্তু হচ্ছে তাদের কানেক্টিভিটি, মানে মেইনল্যান্ডের সঙ্গে আপনার ভারতের যে 8টা যে স্টেট আছে এখানে, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, অরুণাচল, মেঘালয়, ত্রিপুরা, আসাম, যে সেভেন সিস্টার বলে, এই সেভেন সিস্টারকে কিন্তু কানেক্ট করেছে ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে এই সামান্য করিডোরটা। এই করিডোরটা লম্বায় কিন্তু 60 কিলোমিটার, প্রশস্ত 22 কিলোমিটার। এই জায়গাটা কিন্তু সত্যি খুব সেন্সিটিভ, এটাকে যদি কোনোভাবে ব্রেক করা যায় তাহলে কিন্তু সেভেন সিস্টার গড। তো সেই জন্য হয়তো বা তারা হয়তো এই জায়গাটায় মনে করেছে যে আসলে বাংলাদেশে যেহেতু এখন আমাদের নিয়ন্ত্রণে নাই, এদিকে চায়না তিব্বত নিয়ে তাদের একটা ঝামেলা আছে, ভারতের বেশ কিছু জায়গা নিয়ে তাদের সঙ্গে ঝামেলা আছে, এদিকে মায়ানমারের সঙ্গে তাদের কিছু ঝামেলা আছে, হয়তো সেই জন্য মনে করতে পারে যে আসলে আমাদের এই জায়গাটা একটু সেভ করা দরকার, সেই জন্যই কিন্তু ওই জায়গাগুলোতে তারা হয়তো একটু তাদের সৈন্য সমাগম কিংবা ওকে, ইয়ে বাড়াতে পারে আর কি। জি আপনাকে ধন্যবাদ সুন্দর বিশ্লেষণ করার জন্য। আমরা ওই ভারত দিয়েই ফিরে আসি বাংলাদেশের রাজনীতিতে। জি আপনি আমার সঙ্গে হয়তো একমত হবেন যে শেখ হাসিনার বিরুদ্ধে এই যে জুলাই আন্দোলন, এটা কিন্তু আসলে শুধু শেখ হাসিনার বিরুদ্ধেই না, এটা কিন্তু শেখ হাসিনার এই 15 বছরের অপশাসন, দুঃশাসন প্লাস ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধেও কিন্তু একটা আন্দোলন ছিল। তার মানে হচ্ছে শেখ হাসিনা এবং ভারত দুইটারই পতন চেয়েছে মানুষ বাংলাদেশ থেকে, এবং হয়েছে। জি এখন সেই সেই শেখ হাসিনা ভারতে পালিয়ে গিয়েছেন এবং ভারত থেকেই তাদের কর্মকাণ্ড, এবং ভারত যেভাবে আওয়ামী লীগকে এখন সহায়তা করে যাচ্ছে, পৃথিবীর ইতিহাসে একটা দেশের আরেকটা দেশের রাজনৈতিক দলকে এই ধরনের সহযোগিতার ঘটনা বিরল, কোথাও নাই। যেভাবে ভারত এখনো আওয়ামী লীগকে সাহায্য করে যাচ্ছে, ভারতে আওয়ামী লীগের হাজার হাজার নেতা কর্মী আছে, অবৈধভাবে আধার কার্ড দিচ্ছে, খাবার দাবার দিচ্ছে, ভালো কথা। কিন্তু এখন যেই দলই এই ভারতের প্রতি সিম্পিতি পোষণ করবে, সেই দলকেই মানুষ বয়কট করবে বলে ধারণা। কিন্তু আমরা দেখতে পাচ্ছি সাম্প্রতিক সময়ে বিএনপি বিভিন্ন নেতা তারা আহ, মনোনয়ন দিয়েছে। আপনি সেই বিএনপির মনোনয়নে কি ভাবছেন সেটা একটু সংক্ষেপে বলবেন অবশ্যই। যাদেরকে জি মনোনয়ন দেওয়া হয়েছে তারা বলতেছে যে ক্ষমতায় আসলে আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা তুলে নিব, এটা কথা খোদ বলতেছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলতেছেন যে ক্ষমতায় আসলে আমরা আওয়ামী লীগের সব মামলা আমরা তুলে নেব, যদিও পরে অস্বীকার করেছেন। কিন্তু আপনার কাছে কি মনে হয় যে এই যে বিএনপি কথাবার্তায় ভারতের প্রতি সিম্পিথি, আওয়ামী লীগের প্রতি সিম্পিথি, এটা আসলে বিএনপির জন্য ভালো হবে নাকি খারাপ হবে? বিএনপি মূলত যদি এক দাগে যদি বলি, মিশন ভাই, গত 15 মাসে বিএনপি যেটা করেছে, দুটো কাজ করেছে, একটা হচ্ছে চাঁদাবাজি, একটা হচ্ছে মামলাবাজি। আপনার এমন কোনো ব্যক্তি নাই যাদের বিরুদ্ধে তারা মামলা দিচ্ছে না, কোনো না কোনো ভাবে হয়রানিমূলক হোক কিংবা যেভাবেই হোক, তারা কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু মামলা দিচ্ছে। বিশেষ করে আমি যতগুলো জায়গার সঙ্গে আমি সম্পৃক্ত আছি, ইভেন আমি যখন আমার, ধরুন আমি আমার নির্বাচনের কাজে কিংবা পলিটিক্যাল কাজে আমি যতবারই আমার এলাকায় গিয়েছি, কোনো না কোনো ভাবে, যেহেতু যারা একসময়
আওয়ামী লীগের রাজনীতিতে সম্পৃক্ত ছিলেন, তারা হয়তো আমার কাছে এসেছেন কিংবা আমার সঙ্গে কথা হয়েছে। তো 2 দিন পরে শুনেছি তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে। তো এই এখানে যে এখানে এই যে আমার আমার একটা বিষয় জানার আছে। এই প্রথম ফাঁসির জি পরে আমি ভুলে যাব। জি আমি তো থাকি জি বিদেশ। আপনি যেহেতু আপনার নির্বাচনী এলাকায় যান, আপনি বলেছেন যে বিএনপির লোকেরা প্রচুর মামলা দিয়েছে। প্রচুর মামলা দেওয়া সমস্যা নাই, যত বড় মামলা দাও, কিন্তু এই মামলাগুলো কি আসলেই সত্য মামলা কিনা? মানে যারা মামলা দিয়েছে তারা কি আসলে আওয়ামী লীগের সময় নির্যাতিত হয়েছে কিনা? আপনার কি মনে হয়? যেহেতু আপনি তৃণমূলের সঙ্গে মিশেন, এগুলো কি ভুয়া মামলা নাকি আসলে এইসব মামলাগুলো সত্য ঘটেছে? না, একবারে যে আমি তো বললাম যে একবারে এই মামলাগুলো না হলেও পারতো, কিছু মামলা তো ডেফিনেটলি, ধরুন আপনার আন্দোলনকে কেন্দ্র করে যে মামলাগুলো হয়েছে সেগুলো তো হতেই পারে, যারা নির্দেশনা দিয়েছেন কিংবা যারা সেই সময়। তবে আমরা কিন্তু একটি সহাবস্থান করার চেষ্টা করেছি। এবার দেখেন, আপনার টকশোতে কিন্তু আমরা তখন বিএনপির বিরুদ্ধে যে মামলাগুলো হয়েছে, 1,18,000 মামলা হয়েছে, প্রায় 40 লক্ষ মানুষকে আসামি করা হয়েছে, এগুলো কিন্তু আমরা ব্যাপক কথা বলেছি। কিন্তু তারপর আমরা লক্ষ্য করেছি, আমরা কিন্তু চেষ্টা করেছি যে বিশেষ করে আমি আপ্রাণ চেষ্টা করেছি যে আমার উপজেলায় অন্তত পক্ষে বিএনপি নেতা কর্মীরা যেন তারা সেফ থাকে, তারা যেন মিথ্যা মামলায় যেন তাদেরকে সম্পৃক্ত করা না হয়। সো কিন্তু আমরা জিনিসটা ঠিক আমরা রিভার্স লক্ষ্য করলাম যে গত 15 মাসে 1 নম্বর হচ্ছে আওয়ামী লীগের সবকিছুই তাদের দখলে, 2 হচ্ছে তাদেরকে আবার নিষ্ক্রিয় করার জন্য, অর্থনৈতিক ভাবে তাদেরকে তাদের মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য যেটি হয়েছে যে আপনার তাদেরকে মামলা দেওয়া হচ্ছে। সো আলটিমেটলি চাঁদাবাজি আর মামলাবাজি করা ছাড়া আসলে তারা খুব যে বেশি কাজ করেছে তা কিন্তু না। তো সবই তো আমি তো আপনাকে বলেছি যে আওয়ামী লীগের যা কিছু ছিল সবই এখন তাদের দখলে। সো এখন হতে পারে যে 2-1টি মামলা নিঃসন্দেহে তারা হয়তো যারা অপরাধ করেছেন কিংবা অপরাধ সংগঠিত হয়েছে তাদের মাধ্যমে তারা আছেন, বাট কিছু মানুষকে কিন্তু হয়রানিমূলক দেওয়া হচ্ছে। মানে মামলাটি না দিলেও পারতেন, হয়তো আপনি মুখে একটু শাসন করা যেত কিংবা একটু ধমক দিয়ে যেত। তো এই জায়গাগুলোয় আমার মনে হয় যে বিএনপির এই কাজগুলো আমি ঠিক জানি না তারা আসলে কতটুকু, বরং যেটি হয়েছে যে এতে মানুষ কিন্তু এখন অনেকেই বলছেন যে, কিছু মানুষ কিন্তু বলছেন আগেই তো ভালো ছিলাম। তার কারণ হচ্ছে বিশেষ করে দুটো জিনিসকে মেনে নিতে পারছে না। একটা হচ্ছে যে আপনার এই যে বিএনপির যে তাদের যে এখন যে তাদের যে আধিপত্যবাদ, তাদের যে এখন সব জায়গায় তাদের একটা দখলদারিত্ব, তাদের এক এক রমরমা যে একটা অবস্থা, তাদের একটি ধারণা যে সব তো এখন আমাদের হাতে, আমরাই তো রাষ্ট্রীয় ক্ষমতায় চলে যাচ্ছি, আমরা ছাড়া রাষ্ট্রীয় ক্ষমতায় কে যাবে, এই যে একটা তাদের অহমিকা। আর দ্বিতীয় হচ্ছে যে এই যে যারা যারা এনসিপি যারা দলটি যারা তৈরি করেছে, এদের প্রতি কিন্তু মানুষের এখন আসলে কোনো আস্থা নেই। কারণ এরা 14 মাস আগে, 15 মাস আগে মানে চাকরির জন্য তারা একটা আন্দোলন করেছে, এক কোটার আন্দোলন করেছে চাকরি নিয়ে। এখন তাদের যে জীবন জীবিকা, তাদের যে অবস্থা, এটিও কিন্তু সাধারণ মানুষ ভালোভাবে নিচ্ছে না। তারা এখন নির্বাচন করার জন্য প্রস্তুতি নিচ্ছে। যেমন আমাকে অনেকেই বলে যে ভাই, এরা যে নির্বাচন করবে টাকা পাবে কোথায়, এরা তো চাকরির জন্য আন্দোলন করেছে। আপনি কি জবাব দিবেন? ধরুন সার্জিস নির্বাচন করবে, টাকা পাবে কোথায়? ও তো পোস্টার ছাপানো টাকা কোথায়? ও তো সামান্য একটা স্টুডেন্ট ছিল, তার তো সে তো একটা আন্দোলন করেছে চাকরির জন্য, তার তো একটা চাকরি দরকার ছিল। তো এখন সে যে নির্বাচন করবে সে টাকা পাবে কোথায়, কোথেকে আসবে এই টাকা? সো এই প্রশ্নগুলোর এখন সম্মুখীন হচ্ছি আমরা। অনেকেই জিজ্ঞেস করছে এখন যে এই হাসনাত আব্দুলের বাবা কি করে, কিংবা এরা যে নির্বাচন করবে, এক একজন নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছে, সংসদ সদস্য হবে, এই টাকা বলো কোথায়? এরা এই যে এখন চলাফেরা রাজকীয় জীবন জীবিকা কোত্থেকে, এদের অর্থ সম্পদের উৎস কোথায়? সো এই প্রশ্নগুলো এখন আসলে আস্তে আস্তে করে তৈরি হচ্ছে। সো যে কারণেই কিছু তো সমস্যা হবেই। আমার মনে হয় যে আপনি যেটি বলছেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমি যদি আপনাকে এখন প্রশ্ন করি, যেমন আমাকে অনেকেই প্রশ্ন করে, আমিও সাংবাদিকদেরকে প্রশ্ন করি। গত কয়েকদিন আগে প্রেস ক্লাবে একটি প্রশ্ন করেছিলাম যে আচ্ছা আপনি আমরা বলুন তো, আমি একটু জানতে চাই যে যারা পালিয়েছেন বাংলাদেশ থেকে, কিভাবে পালিয়ে গেলেন? এরা তো আকাশে পাখির মতো উড়ে তো চলে যায় নাই। কিভাবে পালিয়েছেন? কোনো এয়ারপোর্ট থেকে পালিয়েছেন, কোনো বন্দর দিয়ে, স্থলবন্দর দিয়ে পালিয়েছেন, কিভাবে পালিয়েছেন? তার মানে এগুলো সবগুলোই কিন্তু বিএনপির নেতা কর্মীর হাত ধরেই পালিয়েছে, অথবা সরকারের কোনো এজেন্সির মাধ্যমে পালিয়েছে, নাহলে পালালো কিভাবে? শেখ হাসিনা কেন আমরা বিমানে তুলে দিয়েছি, জনগণ তার 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 নিশ্চিত মৃত্যু থেকে রক্ষা করার জন্য হয়তো হেলিকপ্টারে তুলে ধরা হয়েছে, নাহলে তো ওই দিন উনি মৃত্যুবরণ করতেন 2 বার। কিন্তু এই যে হাজার হাজার নেতাকর্মী যে পালিয়েছেন, কিভাবে পালিয়েছেন? স্ট্রেট কথা, আইদার হচ্ছে বিএনপির সঙ্গে লিয়াজু করে পালিয়েছে, অথবা সরকারের ভিতরেই, যারা সরকারের ভিতরে যে সরকার আছে তারা তাদেরকে সেফ জোনে পাঠিয়েছে। এখন আবার তো এইভাবেই তারা ফেরত আসবে। ঠিক একই ভাবে তারা, যেহেতু তারা যেতে পেরেছে, আলটিমেটলি একই লেনদেনের মাধ্যমে, একই প্রক্রিয়ায় যখনই নির্বাচিত সরকার আসবে এবং তারা ফিরে আসবে। এবং আপনি ঠিকই বলেছেন, মির্জা ফখরুল ঠিকই বলেছেন, আসার পরে দেখবেন আবার ওই অর্থনৈতিক লেনদেনের মাধ্যমে সব মামলা খারিজ হয়ে যাবে।
সো এই যদি অবস্থা হয় আগামী নির্বাচনে, মিশন ভাই, বিএনপি যা মনে করছে যে একদম মসনদে চলে গেছি আমি, ভুল ধারণা। জনগণ কিন্তু এইবার ভোট দেওয়ার আগে অনেক ওই যে আগের মতো আর বলবে না যে আমার ভোট আমি দিব যাকে খুশি তাকে দিব, নো। এবার কিন্তু একদম টোটালি নো। এবার জনগণ তার ভোটটি অনেক বুঝে শুনে তারপর দিবে, অনেক চিন্তা ভাবনা করে দিবে, এত সহজে দিবে না। অতএব আমি মনে করি যে আপনি যেটি বলছেন, আমার আমার যেটি কথা যে আগামী নির্বাচনে বাংলাদেশে যারা সৎ মানুষগুলো আছেন তারা যদি নির্বাচনে অংশগ্রহণ করেন যে কোনো দল থেকে, ইভেন যদি স্বতন্ত্র প্রার্থী হয়, আমার মনে হয় যে তার একটি বিপুল সম্ভাবনা আছে। কারণ জনগণ এবার একটু পরিবর্তন চায়, জনগণ কিছু ভালো মানুষকে তাদের প্রতিনিধিত্ব হিসেবে দেখতে চায়। জি, আপনার জি, এই হোসেন কথা ভাই। ধরেই আমি বলি যে জনগণ পরিবর্তন চায়, জনগণ ভালো মানুষকে প্রতিনিধি হিসেবে দেখতে চায়, এবং এটাই হচ্ছে আমাদের জুলাই আন্দোলনের প্রতিপাদ্য। এই কারণে মানুষ রক্ত দিয়েছে। কিন্তু সেই জুলাই আন্দোলনের সম্মুখ সারিতে যারা ছিল, আপনি একটু আগে বললেন যে তাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ। আসিফের যে এপিএস মোয়াজ্জেম হোসেন, স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের এপিএস তুহিন ফারাবি, মাহমুদুল হাসান, মানে এরা কোটি কোটি টাকা, এবং যেই আক্তার হোসেন, তিনি হচ্ছেন এনসিপির সদস্য সচিব, সেই আক্তার হোসেন, তিনি অনেকবার দুদকে গিয়েছেন। এখন আক্তার হোসেনের দুদকের কাজ কি আপনি আমাকে বলেন তো? তাকে জিজ্ঞেস না, করা হয়েছে সেই আপনি সেই সেই। দুদকে গিয়েছেন, তিনি কল রিসিভ করতেছেন না। এখন এই যারা সম্মুখ সারিতে ছিল, যাদেরকে নিয়ে আমরা পরিবর্তনের স্বপ্ন দেখি, তাদের বিরুদ্ধে অভিযোগ, একের পর এক অভিযোগ, এবং এই অভিযোগগুলো কিন্তু দুদকে কিন্তু এইসব ফাইল আটকে আটকে রয়েছে। আওয়ামী জি। লীগের নেতাদের নামে যেই দুদকের ফাইলগুলো আছে ওগুলো কিন্তু দৌড়াচ্ছে, দৌড়ানো উচিত, কারণ তারা দুর্নীতি করেছে। কিন্তু হম। এই এনসিপির ফাইলগুলো কেন আটকে আছে? এগুলো কেন আসলে এক টেবিল থেকে আরেক টেবিল যাচ্ছে না? তাহলে আমরা মানে আমাদের জুলাইতে পরিবর্তন কি হলো? আপনি কোনো পরিবর্তন দেখেন কিনা? না, আসলে কিন্তু যদি একদম মোটা দাগে যদি বলেন, আসলে সত্যিকার অর্থেই মিশন ভাই, আমরা যে 2019 সাল থেকে আপনাদের সঙ্গে বিভিন্ন টক শোতে আমরা যে আসলে বাংলাদেশের স্বপ্ন নিয়ে যে আন্দোলনগুলো করেছি, কিংবা যে কারণে বাংলাদেশ আওয়ামী লীগের মধ্যে একটি দল থেকে নিজেকে সরিয়ে নিয়ে আসছিলাম, সত্যিকার অর্থে কোনো পরিবর্তনই হয় নাই, কিছুই হয় নাই। আমরা যে বাংলাদেশ চেয়েছিলাম যে একটি নতুন একটি বাংলাদেশ দেখবো, আসলে যে রাজনীতিতে আমূল পরিবর্তন আসবে, সংবিধানে আমূল পরিবর্তন আসবে, রাজনৈতিক যে একটি স্ট্রাকচার আছে সেখানে একটি পরিবর্তন আসবে। ইভেন সবচেয়ে বড় হোঁচট খেয়েছি যখন এই ছেলেরা যখন রাজনৈতিক দল করেছে। আসলে ওই যে বলেন একটি কথা যে 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 যায় লঙ্কা সে হয় রাবণ। আমার একটি ধারণা ছিল যে ভীষণ ভাই, যে ওরা হয়তো অবজারভার হিসেবে থাকবে, যে প্রত্যেকটা দল নিয়ে, প্রত্যেকটা ব্যক্তি নিয়ে, রাষ্ট্রের প্রত্যেকটা কাঠামো নিয়ে তারা কথা বলবে। শুধুমাত্র শুধুমাত্র সংবিধান সংস্কার না, বাংলাদেশের প্রত্যেকটা রাষ্ট্রের প্রত্যেকটা কাঠামো, পুলিশের কে কে দুর্নীতিবাজ, কে কোথায় আছে, মানে টোটাল কথা বলবে। এখন এরাও দেখলাম যে যারা যারা একটা চাকরির জন্য, সামান্য একটি চাকরি কোটার জন্য যারা আন্দোলন করেছে, এরাও এখন প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখে। সো কি যে জঘন্য, মানে ভাবতেও লজ্জা হয় আমার এখন নিজেকে, যে আমি আসলে একটা সময় আওয়ামী লীগের বিরুদ্ধে, আওয়ামী লীগের যে দুর্নীতি, তাদের যে অপকর্ম কথা বলেছিলাম, এরা তো আরো ভয়ঙ্কর। এই সমস্ত 23-24 বছরের ছেলে যারা এক সময় আপনার হলের ফ্লোরে ঘুমিয়েছে, কি খেয়েছে না খেয়েছে কোনো ঠিক ঠিকানা নাই, এদের এদের আমি জানি না বংশ পরিচয় বা কতটুকু আছে, কার কি আছে না আছে। তো এরা যখন এখন প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখে, এরা যখন মিনিস্টার হওয়ার স্বপ্ন দেখে, এরা এখন সংসদে যাওয়ার স্বপ্ন দেখে, মানে আমার মনে হয় কি জানেন, মাঝে মাঝে নিজের চুল নিজে ছিঁড়ে ফেলি আমি, যে এটা কোন ধরনের সব, মানে একটা অসভ্য দেশে বাস করি আমরা, যে এই সমস্ত ছেলে পেলে যারা হাস্যকর, যারা 17 মাস আগে, 15 মাস আগেও একটা চাকরির জন্য কান্নাকাটি করেছে যে আমাদেরকে কোটা দিতে হবে, এই দিতে হবে, এখন কোটাই তাদের কোঠা, কোঠা নিয়ে তো কোনো কথাই শুনি না, এখন তাদের মসনদে যাওয়ার স্বপ্ন। সো আমি তো বলতে চাই যে আমি শুধু আমি আগামীতে যদি নির্বাচন হয়, তফসিল ঘোষণা হলে, আমি প্রত্যেকটা প্রোগ্রামে আমি এদের এদের অর্থের উৎস জানতে চাইবো। আমি যে কে টাকা দিয়েছে আমি জানতে চাই, কোন লোকটা টাকা দিয়েছে। ওই লোক যদি সার্জিসকে টাকা দিয়ে থাকে, সমপরিমাণ টাকা আমাকে দিতে হবে। কারণ সার্জিসকে কেন টাকা দিবে, কিংবা হাসনাতকে কেন টাকা দিবে, নাহিদকে কেন টাকা দিবে, নাহিদের কি এমন আছে যে টাকা দিতে হবে? সো তার মানে কোন একটা ধান্দা আছে যে নাহিদকে যদি আজকে 5 কোটি টাকা দিই আমি, তাহলে আমি 50 কোটি টাকা কামাবো, 5,000 কোটি টাকা কামাবো। সো লিমন মিশন ভাই, কোনোভাবেই ছাড় দিব না। সারা জীবন অন্যায়ের প্রতিবাদ করে আসছি, প্রত্যেকটা ছেলের, এদের আমি তো আবারও বলছি যে প্রত্যেকটা ফাঁসির কাছে ঝুলতে হবে যদি এই অন্যায় থেকে বের হয়ে না আসে। কোনোভাবেই তাদের রাজনৈতিক দল করা উচিত হয় নাই, কোনোভাবেই। তারা আন্দোলন করেছে, ভালো কথা, জনগণ তাদের সঙ্গে ছিল। আপনি মনে করেন এই যে 6টা ছেলে আন্দোলন করে ফেলেছে,
সাধারণ জনগণ ছিল, আপনারা ছিলেন, সাংবাদিকরা ছিল, আমরা ছিলাম। এরা তো আন্দোলন করেছে গত 7 মাস ধরে কিংবা 8 মাস ধরে। আমরা তো 2019 সাল থেকে কথা বলে আসছি। আওয়ামী লীগ যখন রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল তখনও তো আমরা অন্যায়ের প্রতিবাদ করে আসছি, কই তারা তো তখন ছিল না। সো আলটিমেটলি পরিবর্তন কিছুই হয় নাই, এটি সত্যি কথা, কিছুই হয় নাই। আমরা যেটি চেয়েছিলাম যে রাজনীতিতে এই যে ধরুন রাজনৈতিক দলগুলোর যে শাখা প্রশাখা গুলো আছে, এক একটা দলের 9টা 10টা 11টা করে সহযোগী সংগঠন, অঙ্গ সংগঠন, আমাদের একটি ধারণা ছিল যে এইগুলো একটা পরিবর্তন আসবে। কারণ আপনি এই যে শাখা প্রশাখা গুলো খুলছেন, এইগুলোই কিন্তু দুর্নীতির মূল মূল কারিগর হচ্ছে এরা, মূল নায়ক হচ্ছে এরা। কারণ এরা একদম ইউনিয়ন পর্যায়ে না, ওয়ার্ড পর্যায়ে, গ্রাম পর্যায়ে, মহল্লা পর্যায়ে তারা জড়িত। তো সেইখানে তারা ধরেন কাবিখা বলেন, কাবিটা বলেন, টিআর বলেন, ডিজিটি কার্ড বলেন, যত রকমের কর্মযোগ্য হয় স্থানীয় সরকার পর্যায়ে সবকিছুতে তারা মাথা ঘামায়। ছাত্র সংগঠনগুলো, স্কুল কলেজ সব তারা নিয়ন্ত্রণ করে। ইসলামিক সংগঠন, তাদের যে অঙ্গ সংগঠনগুলো আছে, মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগার মাঠ তারা নিয়ন্ত্রণ করে। সো মানে যত রকমের অপকর্ম সব কিন্তু এই দলগুলোর সহযোগী সংগঠন, অঙ্গ সংগঠন, ভাতৃপ্রতিম সংগঠন এদের জন্য হয়। আমরা তো ভেবেছিলাম যে এখানে কিছু পরিবর্তন আসবে, কিছুই হয় না। ইভেন এই যে এনসিপি তারাও দেখলাম যে সে দোকানপাট খুলে বসছে, তাদেরও সেম ওই আওয়ামী লীগের যা আছে, বিএনপি যা আছে, তারাও ঠিক সেইভাবেই সংগঠন সাজাচ্ছে। সো আলটিমেটলি মিশন ভাই কিছুই হয় না এই পরিবর্তন। মাঝখান থেকে 1400 ছেলের প্রাণহানি হয়েছে, আপনার 15,000 মানুষের অঙ্গহানি হয়েছে। আর এই সমস্ত ছেলে পেলে যারা 15 মাস আগে একটা চাকরি খুঁজে বেরিয়েছে, তারা এখন প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছে। এটুকুই পরিবর্তন হয়েছে, আর কোনো পরিবর্তন হয় নাই। হ্যাঁ, এটা বলতে পারেন যে যারা এই হত্যাযজ্ঞের সঙ্গে জড়িত ছিল, যারা এই অঙ্গহানির সঙ্গে জড়িত ছিল, কিছু মানুষ হয়তো দেশ ছেড়ে পালিয়ে গেছে। আবার যেভাবে পালিয়েছে ঠিক সেইভাবে আবার ফেরত আসবে বাংলাদেশে। তাহলে পরিবর্তনটা আপনি কোথায় দেখছেন? আমি আপনাকে বলেন যে পরিবর্তন কোথায় দেখছেন আপনি? কোনো কিছু পরিবর্তন হয় কোনো পরিবর্তন আমিও দেখছি না। এবং এই কিছুই হয় না। সংস্কার কমিটির উপপ্রধান আলী রিয়াজ সাহেব, তাকে আবার প্রধান উপদেষ্টা সহকারী পদে নিয়োগ দেওয়া হয়েছে। এখন ওনার অবদান কতটুকু, উনি কি সংস্কার সেটা উনি জানেন। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে কিন্তু আমাদের মেইন বিষয় নিয়ে আলোচনা করা হয়নি প্রফেসর খান। সেটা হচ্ছে এই আচ্ছা যে আচ্ছা, সরি গণভোট, স্যার। যে জি যে 4টা বিষয় নিয়ে গণভোট, নির্বাচনকালীন সময় তত্ত্বাবধায়ক সরকার, আপনি জানেন এগুলো ক খ গ গ হ, এই 4টা জি বিষয়ের উপর জি। গণভোট হবে। তো এই যে গণভোটটা হবে, এতে আমি দেখলাম যে মানে বিএনপি প্রথমে আপত্তি জানালেও পরে ধন্যবাদ জানিয়েছে। যেমন তারপরে বিএনপি বলেছে নোট অফ ডিসেন্ট রাখা হয় নাই। তারপরে সংবিধান সংস্কার কমিশন করা হয়েছে, এগুলো কি বিএনপি বুঝতেছে না। আবার পিআর আছে, তত্ত্বাবধায়ক আছে, জামাত এনসিপি সন্তুষ্ট। কিন্তু মানে একটা বিষয় হচ্ছে যে আমি শুনেছি যে জামাত ইসলাম এবং এনসিপি তারা যেই তারা তারা মুখে বলতেছে আমরা সন্তুষ্ট না। কারণ এনসিপির বিষয়টা হচ্ছে এনসিপি চাইনি চুপ্পু সাইন করুক, বাট গোপনে গোপনে নাকি এনসিপি এবং জামাত খুশি। কিন্তু বিএনপি অসন্তুষ্ট হলেও বিএনপি সামনাসামনি দেখে আমরা খুশি, কারণ বিএনপি কোনো মতেই চায় না যে নির্বাচনটা মানে ভন্ডুল হোক বা কিছু। এখন আপনি আসলে পুরো ব্যাপারটা যে প্রধান উপদেষ্টার যেই ভাষণ, প্রধান উপদেষ্টা এই আওয়ামী লীগের এই লকডাউনের ভিতরে কিন্তু তিনি ভাষণ দিয়েছেন, এবং তার ভাষণ দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু সকল নজর ঘুরে গেল ওই প্রধান উপদেষ্টার দিকে, তিনি কি করবেন না করবেন। আমরা বলছি যে ইউনূসের ম্যাজিক, এবং এই ম্যাজিক দিয়ে তিনি একটা জিনিস খেয়াল করেন, আপনি ইউনূসের সমালোচনা করেন বা যাই করেন না কেন, তার সামনে গেলে কিন্তু সবাই বিলাই হয়ে থাকে, তার সামনে গেলে একদম সবাই চুপচাপ, কেউ কিছু বলে না। এবং ডক্টর ইউনূস কাউকে জিজ্ঞেসও করেন নাই, তিনি বিএনপির একটা নোট অফ ডিসেন্টও কিন্তু রাখেন নাই। তিনি না। বলেছেন গণভোটে চলে যাও। অনেকে বলে গণভোট তো সংবিধানে নাই, উনি এটা কেয়ার করেন না। কিসের সংবিধান, গণভোট বলছি হবে। তো আপনি জি। কি মনে করেন আসলে মানে সংকট কি আসলে বাড়লো নাকি কমলো? না, আমি মনে করি যে মিশন ভাই, আমি আপনার মাধ্যমে প্রফেসর ইউনূসকে ধন্যবাদ জানাতে চাই যে উনি আসলে প্রমাণ করেছেন যে উনি একজন যোগ্য মানুষ, উনি একজন দেশপ্রেমিক মানুষ এবং উনি একজন সৎ মানুষ। উনি কাউকে কেয়ার করেননি। 13 মিনিটের বক্তব্যে উনি গত 13 মাসের সবকিছু তুলে ধরেছেন, এবং এবং তাদের যে অসহযোগিতা কিংবা তাদের যে বিভিন্ন রকমের যে আপনার ইন্টারনাল যে লেনদেন হচ্ছে, এটা উনি খুব ভালো করেই জানেন। যেমন ধরুন এই যে আপনি যেমন ধরুন দেখুন, এই যে আজকে এনসিপি যারা নির্বাচন করছেন, আজকে এরা যদি কারো যদি কাঁধে না চড়ে, কারো যদি বাহন না হয়, এরা কিন্তু কখনোই সংসদে পৌঁছাতে পারবে না। আলটিমেটলি তারা কিন্তু মুখে বলছে বিএনপির বিরুদ্ধে অনেক কথা, আবার তলে তলে গিয়ে বিএনপির সঙ্গে আঘাত করছে। কারণ তারা ভালো করেই জানে যে বিএনপির একটা প্রার্থীর বিরুদ্ধে জয়লাভ করা তাদের পক্ষে অসম্ভব, জামানত বাজেয়াপ্ত হয়ে যাবে, জয়লাভ তো দূরের কথা।
সো আলটিমেটলি এগুলো কিন্তু প্রফেসর জানেন যে তারা আসলে মুখে যা বলছেন আসলে এটা ভিতরে আর মুখে দুটো সম্পূর্ণ ভিন্ন সত্তা। তো যে কারণে উনি একদমই একজন দক্ষ একজন রাষ্ট্রনায়কের মতো উনি প্রমাণ করেছেন যে উনি আসলে সেই যোগ্যতা রাখেন এবং কাউকে কেয়ার না করে অত্যন্ত সুন্দরভাবে 13 মিনিটের মধ্যে চমৎকার ভাবে সাবলীল ভাবে উনি ওনার বক্তব্য উপস্থাপন করেছেন। এবং আমি মনে করি যে হ্যাঁ, এখানে দুটো জিনিস আমিও নোট করেছি, যে দুটো জিনিস এখানে একটি বিষয় আছে, যেমন আগে যেটি ছিল যে জুলাই সনদের যে ভিত্তি কিংবা জুলাই সনদ বাস্তবায়নের যে প্রক্রিয়াটি, যে পরবর্তী সংসদের 270 কর্মদিবসের মধ্যে যদি এটি বাস্তবায়ন না হয় তাহলে স্বয়ংক্রিয়ভাবে এটি সংবিধানের সঙ্গে সম্পৃক্ত হবে কিংবা বাস্তবায়ন হয়ে যাবে। এই জায়গাটি কিন্তু 180 দিন পরে কি হবে এইটির বিষয়ে কিন্তু আসলে কোনো দিক নির্দেশনা নেই। আরেকটি হচ্ছে বড় আরেকটি আমাদের যে একটি প্রতিষ্ঠান আছে সেটা হচ্ছে দুর্নীতি দমন কমিশন। আপনি জানেন যে আমাদের বর্তমান সংবিধান অনুযায়ী দুর্নীতি দমন কমিশন কিন্তু সাংবিধানিক কোনো প্রতিষ্ঠান নয়। তো এই প্রতিষ্ঠানের যিনি প্রধান নির্বাচন হবেন, এইটি আসলে তাহলে এটি কি কোনো সাংবিধানিক অন্য কোনো সাংবিধানিক প্রতিষ্ঠানের আওতায় থাকবেন না কি থাকবেন, এটিও কিন্তু আলোচনা আসলে। তবে যাই হোক, ছোটখাটো দুই একটি বিষয় থাকতেই পারে, বাট আমি মনে করি এক দাগে যদি বলেন ইট ওয়াজ এ ওয়ান্ডারফুল স্পিচ, যেখানে একদম স্পষ্ট নির্দেশনা আসছে যে আগামী ফেব্রুয়ারির ফার্স্ট উইকে বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য একটি নির্বাচন হচ্ছে এবং গণভোট নির্বাচনের দিনে অনুষ্ঠিত হবে। এবং কিছু কিছু আপনার সংস্কার বর্তমান সরকার করবেন, কিছু কিছু সংস্কার আমাদের রাষ্ট্রপতি মহোদয়ের মাধ্যমে অধ্যাদেশ জারির মাধ্যমে হবে এবং বাকিগুলো পরবর্তীতে যারা নির্বাচিত হয়ে আসবেন সেখানে স্পষ্ট নির্দেশনা আছে যে তারা কিভাবে এটি বাস্তবায়ন করবেন। 180 দিনের মধ্যে বাস্তবায়ন করবেন। দেন উচ্চ কক্ষে 100 জন গণপ্রতিনিধিত্ব সেটি নির্ধারিত হবে আপনার পিআর পদ্ধতিতে। এবং এটি দুটো প্যারালাল, তারা একটি হচ্ছে আইনসভা এবং আরেকটি হচ্ছে আপনার সংবিধান সংস্কার পরিষদ, দুটো আলাদা আলাদা সত্তা, দুটো কাজ করে যাবে। সো ইটস একদম ওয়াটার ক্লিয়ার। এইখানে আমার মনে হয় যে এত চমৎকার করে যে উনি উপস্থাপন করেছেন, এইখানে আর কারো কোনো দ্বিমত পোষণ করার সুযোগ নেই, যে কারণে এখন দেশ নির্বাচনের দিকে যাচ্ছে। অনেক ধন্যবাদ। এনসিপির বিষয় বলতে চাই, এনসিপির বিষয়ে একটা কথা অনেকে বলে যে দিনের বেলা অনেক গরম গরম কথা বলে, রাত্রে অনেক কিছু মানে করে। এই এখন আপনার মতামত চাইবো আমি। এনসিপি এখন ভাবছে দুইটা। একটা হচ্ছে যে এনসিপি কে যদি বিএনপি 20টা আসন দেয় জি, তাহলে বিএনপির সঙ্গে যাবে, আর যদি আসন না পায়, বিএনপি বলছে আমি 7টা দেবো, 7টা, বিএনপি তার বেশি দেবে না, তাহলে তারা সমস্ত বাংলাদেশের 300টা আসনে তারা প্রার্থী ঘোষণা করবে, 300টা আসনে। এবং সেখানে যদি যা ভোটই পায়, যদি একটা আসনেও না হয়, অন্ততপক্ষে যদি তারা কিছু ভোট পায়, ওটার আনুপাতিক হারে তারা উচ্চ কক্ষে কিছু এমপি দিতে, মেম্বার অফ পার্লামেন্ট তারা দিতে পারবে উচ্চ কক্ষে আনুপাতিক হারে। তো এটা হচ্ছে জি। চিন্তা মানে। কিন্তু পক্ষান্তরে জামাত ইসলাম বলতেছে আমাদের সঙ্গে আসো, 50টা আসন দিব, এবং কথা দিলাম কোনো বিদ্রোহী প্রার্থী দাঁড়াবে না। আপনার কাছে কি মনে হয় তাদের কি করা উচিত? যদি না, আপনি এখানে তো ওদের 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 আমি বলি আসলে আসলে কোনোভাবেই দেখুন, জামাতের জামাতের ইতিহাস তো আপনি ভালো করেই জানেন যে জামাতের 91 নির্বাচনে জামাতের আসন ছিল মাত্র 18টা। সো এবং সেই সময় বিএনপির সঙ্গে যেহেতু তারা যৌথভাবে রাষ্ট্রীয় ক্ষমতায় গিয়েছে, দুজন মন্ত্রিত্ব তারা পেয়েছিলেন, একজন হচ্ছেন মতিউর রহমান নিজামী এবং আরেকজন ছিলেন আলী হাসান মোহাম্মদ মুজাহিদ। সো আমি যেটা মনে করি যে নাম্বার ওয়ান, এনসিপির এককভাবে নির্বাচন করে একটি আসনেও পাশ করার মতো ক্ষমতা তাদের নেই। তাদের ক্ষমতাও নেই, অর্থও নেই, যোগ্যতাও নেই, তাদের অভিজ্ঞতাও নেই। সহজ কথা, এরা সামান্য 22-23 বছরের ছেলে আন্দোলন করেছে। আমরা দীর্ঘদিন যাবৎ এই কথাগুলো বলে আসছিলাম, সাধারণ জনগণ রাজপথে নেমেছে, একটি আন্দোলন হয়েছে, তারা হয়তো নেতৃত্ব দিয়েছে একটা কোটা আন্দোলনকে কেন্দ্র করে। বাট সংসদ সদস্য হওয়ার মতো তাদের অর্থনৈতিক সচ্ছলতা, রাজনৈতিক অভিজ্ঞতা কিংবা তাদের সেই অভিজ্ঞতা তাদের নেই। বাট যদি এখন ওই যে একটি বাহনের তো প্রয়োজন, এখন যদি তারা মনে করে যে সংসদে যাওয়ার জন্য আমার একটি বাহন দরকার, তবে বেস্ট বাহন হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। কারণ বিএনপি যদি মনে করে যে ঠিক আছে, অন্তত পক্ষে এই ছেলেরা যেহেতু আন্দোলনে ছিল, তাদের জন্য আজকে তারেক রহমান মুক্ত, তাদের জন্য আজকে প্রায় 1,18,000 যে আসামি করা হয়েছিল তারা মুক্ত হয়েছে, তাদের যে 1,18,000 যে মামলা হয়েছিল এই মামলাগুলো খারিজ হয়েছে, প্রায়
38 লক্ষ মানুষকে আসামি করা হয়েছিল, এগুলো থেকে মুক্ত হয়েছে। তো সেই যে একটি আপনার কি বলে না যে আপনার যে তাদের প্রতি যে একটা ট্যাগ যে না ঠিক আছে তাদের কারণেই তো আজকে আমরা মুক্ত হয়েছি আজকে। অতএব তখন হয়তো মনে করতে পারে যে ঠিক আছে, যে কয়েকটা ছেলে আন্দোলনে ছিল, যারা নেতৃত্ব দিয়েছে, আপনি যেটি বললেন হয়তো 6 থেকে 7টি আসন হয়তো তারা ছেড়ে দিবে, এবং আলটিমেটলি এটাই হবে। কারণ অন্য কোথাও গেলে পাশ করার তো প্রশ্নই আসে না, কারণ বিএনপির কোনো প্রার্থীর সঙ্গে এনসিপির কোনো ছেলে আপনার নির্বাচনে পাশ করবে ভোটে, এটা ইম্পসিবল, অসম্ভব, ইম্পসিবল। কারণ একটা জিনিস মনে রাখতে হবে যে মিশন ভাই, যে আপনি যাদেরকে আন্দোলনে দেখেছেন সেটা কিন্তু সারা বাংলাদেশের মানুষের সামগ্রিক একটি মস্তি, কিন্তু যে মানুষগুলোকে আপনি আন্দোলনে দেখেছেন এরা যখন স্প্রেড হয়ে গেছে তখন কিন্তু এক একটি আসনে হয়তো গিয়ে দেখবেন 500, 1000, 1500 এরকম। সো পাশ করার মতো ভোট তাদের নাই, তাদের ভোট ব্যাংকও নাই, তাদের রাজনীতিও নাই। সো এখন জামাত ইসলামের সঙ্গে যদি যায়, জামাত ইসলামের সঙ্গে তারা আমি জানি না যে জামাতের কয়টা আসন তারা ছেড়ে দিবে। জামাত যদি এখন মনে করে যে তাদের যে কনফার্ম আসনগুলো আছে সেই আসনগুলো যদি ছেড়ে দেয়, আমি ঠিক জানি না তাহলে হিসাব কি হতে পারে। কারণ আমি আপনাকে বলেছি যে জামাতের কিন্তু 18টা সর্বোচ্চ আসন পেয়েছিল। এখন জামাত যেটা জামাতের আচ্ছা, একটু থামি আপনাকে, সরি সরি আপনাকে থামানোর হ্যাঁ জন্য। জি জি না প্লিজ জামাত প্লিজ প্লিজ বলেছে বলুন বলুন প্লিজ। জামাত বলেছে 50টা আসন। এখানে দেখেন, বিএনপি যে 7টা আসন দিবে সেখানেও কিন্তু বিএনপির বিদ্রোহী প্রার্থী যদি দাঁড়ায় তাহলে পাস করতে পারবে, আপনি বলেন? না না দাঁড়াবে পারবে না, না। দাঁড়াবে কিন্তু না, দাঁড়াবে না। না 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 দাঁড়াবে, বিএনপির বিদ্রোহী প্রার্থী দাঁড়াবে, বিএনপির বিশ্বাস নাই। জামাত বলতেছে যে হ্যাঁ 50টা আসন আমাদের দেব, 50টা আসন দেব, কোনো বিদ্রোহী প্রার্থী দাঁড়াবে না, প্লাস এই 50 জনকে নির্বাচন করার জন্য টাকাও দিয়ে দেব 2-3 কোটি টাকা করে পার্টির ফান্ড থেকে, প্লাস আচ্ছা আচ্ছা প্লাস লোকবল দিয়েও সহায়তা করবে, একদম মানে পুরো প্যাকেজ অফার। বাহ, তাহলে তো আমার মনে হয় যে তাহলে তো জামাতের সঙ্গে যাওয়াই ভালো। তো অবশ্যই জামাতের সঙ্গে যাওয়া ভালো। এই কারণ আপনি যদি সবকিছুই দেন, কারণ স্বাভাবিক যে একটু আগে বললাম যে এদের তো অর্থনৈতিক একটা ইয়ে আছে, কারণ একদম সবাই বেকার, এরা টাকা পাবে কোথায়? এরা নির্বাচন তো দূরের কথা, এরা যে আচ্ছা আমাকে বলেন যে 50,000 টাকা যে লাগবে তার যে আপনার নমিনেশন কিনবে, এই টাকা পাবে কোথেকে সে? এই টাকাই তো নাই, ও তো বেকার, তো ওরা তো কেউ জব করে না, কারণ তো কোনো চাকরি নাই। ওদের শুভাকাঙ্ক্ষী আছে, ওরা যে ওই যে পার্টির যে ফান্ড খুলেছে ওখানে ওই ডিজিটাল লাইনে অনেক টাকা পয়সা দেয় সবাই। আরে ওই যে উসমান শরীফ হাদি, সেও তো প্রচুর টাকা পয়সা পাইতেছে, সে তো কোনো চাঁদাবাজি করে না। এই আমরা তো এটাই জানতে চাই যে কে এত দিল দরিয়া টাকা পয়সা দেয়, অন্য কোনো ফান্ডে তো টাকা দেয় না। আমি তো আওয়ামী লীগে ছিলাম, আমি তো শুনি নাই এত টাকা ফান্ডে জমা হতে। আমি ঠিক জানি না আওয়ামী লীগ বিএনপির ফান্ডে এরকম টাকা হয় না জমা না হয় কিনা। আওয়ামী লীগ বিএনপি ওদেরকে আসলে ব্যবসায়ীরা দেয়, এবং ব্যবসায়ীরা দেয় ক্ষমতায় আসলে হ্যাঁ ব্যবসায়ীরা একটু একটু ইয়ে পাবে আর কি, একটু ফেভার পাবে এই। বাট তো সাধারণ যে সেটা ঠিক আছে। প্রবাসীরা, যে প্রবাসীরা, হম ওরা হম কিন্তু টাকা এক সময় নুরুল হক নূরকে প্রচুর টাকা ওরা দিছে, কিন্তু প্রচুর, এখনো সেটা দেয়। সেটা সেটা ঠিক আছে। দেখেন নূরের বিষয়টা আলাদা। নূর প্রথমে সে ডাকসুর ভিপি হয়েছে, তারপর সে ডিক্লেয়ার দিয়ে একটি দল করেছে, তারপর সে সবাইকে আহ্বান জানিয়েছে, তারপর সে বিভিন্ন ভাবে লোকজনের কাছে অর্থ সাহায্য চেয়েছে, সেটা আলাদা কথা। এরা তো সেটা করে নাই। এদের কি কোনো এজেন্ডা ছিল যারা রাজনৈতিক দল করবে? এরা তো একটা আন্দোলন করেছে কোটার জন্য, তারা থাকতো, এটা অবজার্ভ হিসেবে থাকতো। আজকে এরা বলতো যে নূর তুমি ভালো করছো না, ডক্টর খান ইউ আর ডুইং রং, কিংবা বিএনপি এটা রং করছে, এই প্রার্থীটাকে নমিনেশন দেওয়া ঠিক হয় না, এটা একটা করাপ্টেড লোক। তো আপনি তখন বলতে পারছেন, এখন আপনি বলতে গেলে আপনাকে তো গলা চেপে ধরবে, যাই পাঠা তুই টাকা পাইলি থেকে, তুই আগে নিজের হিসাব দে, তোরে কোন রহিমউদ্দিন টাকা দিচ্ছে আমাকে হিসাব দে। এইগুলো শোনেন, এই যে ফান্ডে টাকা দিচ্ছে এইগুলো বলে লাভ নেই, এইগুলোর একদিন জবাব দিতে হবে যে কারা কারা টাকা দিয়েছে। আমরা জানতে চাই যে এনসিপি তে কারা কারা টাকা দিয়েছে, আমরা সেই তথ্যগুলো জানতে চাই, কারা টাকা দিয়েছে, কত টাকা দিয়েছে। ওই যে ফান্ডে টাকা দিয়েছে বিদেশ থেকে, এই সমস্ত গাল গল্প বললে হবে না যে দিয়েছে। আমরা একদম স্পষ্ট জানতে চাই কোন কোন চ্যানেলে টাকা আসছে, কোন লোক কত টাকা দিয়েছে, কার কত টাকা কিভাবে, সেগুলো তাহলে তাদের প্রকাশ করতে হবে। সো এইদিকে যাচ্ছি না, যাই কিন্তু হোক এগুলা। এগুলো তো জি, আওয়ামী লীগ বিএনপি কেউ আগে প্রকাশ করেনি, এগুলো তো কোনো দল প্রকাশ তাই তো করেনি। না না, তাহলে তো আওয়ামী লীগের তাদের সাথে পার্থক্য কি থাকলো? আমি তো এই জন্যই তার কাছে আওয়ামী লীগের মতো একটা দলকে দেখুন, যে দলটি বাংলাদেশের জন্ম দিয়েছে। আপনি আজকে একটি পতাকা পেয়েছেন, একটি মানচিত্র পেয়েছেন, একটি জাতীয় সঙ্গীত পেয়েছেন, একটি পাসপোর্ট পেয়েছেন, একটি সংবিধান পেয়েছেন, একটি মাতৃভাষা পেয়েছেন, একটি মাতৃভূমি পেয়েছেন। যে দলটি নেতৃত্ব দিয়েছে সেই দলটি এই সমস্ত অপকর্ম কারণেই তো এই আপনার গণহত্যা, মানবতা বিরোধী অপরাধ, লুটপাট, আয়নাগর, গুম, এই সমস্ত কারণেই তো আজকে তারা দেশ ছাড়া। তা আপনিও যদি একই কথাই বলেন তাহলে কিভাবে? আমরা তো চাই তাকে, তার বলতে হবে 10 টাকা দিলেও বলতে হবে যে মিস্টার রহিম ফ্রম চুয়াডাঙ্গা, যে আমার এক ভাই 10 টাকা দিছে।
তো তার তো ডিক্লেয়ার করতে হবে না। আপনি যদি বলেন আমাদের পার্টি ফান্ডে জমা হয়ে গেছে, আমরা তো এইটা শুনবো না। রহিম যদি বলে যে প্রফেসর খান আপনাকে আমি 10 টাকা দিব, বাট আমি আমার পরিচয়টা ডিসক্লোজ করতে চাই না, তাহলে সেটা কি হতে পারে না? নো নো নো, তাহলে টাকা নেওয়া যাবে না। নো, ইম্পসিবল। এই সমস্ত ধান্দাবাজি চলবে না বাংলাদেশে, ফালতু কথা। আমি যদি টাকা দিই কেন আমি ডিসক্লোজ করবো না? ওয়াই নট? আমি কি, আমি যদি দেই, এটা আই ফিল প্রাউড যে ঠিক আছে আমি একটা রাজনৈতিক দলে আমি দিচ্ছি। পৃথিবীর বিভিন্ন দেশ তো মানুষের টাকা দিয়েই তো রাজনৈতিক দলগুলো চলে, তাদের তো কোনো চাঁদাবাজি নাই। আমি তো আপনার সঙ্গে একমত। পৃথিবীর বিভিন্ন দেশে যে রাজনৈতিক দলগুলো চলছে কিভাবে, পাবলিক ফান্ড দিয়ে চলছে। তারা ভালোবাসে, তারা ফান্ড দিচ্ছে, তারা বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা, কিন্তু তাদের তো একটা অ্যাকাউন্টেবিলিটি আছে। তাদের তো আপনার ক্রিস্টাল ক্লিয়ার, তাদের একটা অ্যাকাউন্ট সিস্টেম আছে। তারা বলছে যে কে কোত্থেকে টাকা দিচ্ছে। তো তাদের তো প্রকাশ করা উচিত যে ঠিক আছে আমাদের গত সপ্তাহে আমাদের এত কোটি টাকা জমা হয়েছে, এই টাকা দিয়েছে। তো আমরা একটু জানতে চাই সেই দয়াল মানুষগুলো, মহান মানুষগুলো কারা। তো এইগুলো আসলে এই এই যে আপনি যখনই বলবেন যে কেউ ডিসক্লোজ করতে চায় না, তার মানে ডালমে, ওই যে বলে না ডালমে কুচ কালা হয়। তো এইগুলা বলে লাভ নেই। আমরা এখন আমরা স্বচ্ছ একটা রাজনীতি চাই। আমরা মিশন ভাই এখন আর এই সমস্ত, এই যে নোংরামি, করিম টাকা দিয়েছে, রহিম টাকা দিয়েছে, উনি জানাতে চায় নাই, এই জন্য ওরা জানে না, এইগুলো আমরা শুনতে চাই না। আমরা চাই তোমরা হলে ছিলা, একটা হলে 10 জন ঘুমাতা, ওই হলের ডাল খেয়ে থাকতা। হ্যাঁ, বাবা মা টাকা দিত কিনা জানি না, কিংবা বাবা মা সেই অর্থনৈতিক সচ্ছলতা কয়জনে আছে কিনা জানি না। তো সেই তোমাদেরকে জনগণ সাপোর্ট দিয়েছিল যে হ্যাঁ ঠিক আছে, আসলেও কোটা থাকা উচিত না। এরপরে তোমরা সুর চেঞ্জ করলো যে পদত্যাগ করতে হবে, এই করতে জনগণও দেখলো ঠিক আছে। এখন তোমরা প্রধানমন্ত্রী হতে চাও, এইটা তোমাদের কোনো এজেন্ডায় ছিল না, কোনো এজেন্ডাতে ছিল না যে তারা রাজনৈতিক দল গঠন করবে, কোনো এজেন্ডায় ছিল না যে তারা মন্ত্রী এমপি হবে। তারা অবজারভার হিসেবে থাকতে পারত। অবজারভার হিসেবে থেকে তারা অবজার্ভ করতে পারতো কোন দল কি করছে, কোন লোকটা নির্বাচন করছে। তারা সেই অনুসন্ধানী প্রতিবেদন করতে পারতো, আপনারা যে এই লোকটাকে নমিনেশন দিয়েছেন, এই লোকটা কিন্তু দুর্নীতিবাজ, এই লোকটা তো লম্পট, চরিত্রহীন, এই লোকের তো এই প্রবলেম আছে, এই লোকটা এইখান থেকে টাকা আত্মসাৎ করেছে, মুখটা একদম সব খুলে দিতে পারতো। এখন তারা কি বলবে? এখন তো আপনি শুনেন তাদের মুখে কোনো চাকরি নিয়ে, বেকারত্ব নিয়ে, কোটা নিয়ে কোনো কথা শুনতে। তাদের মুখে এখন একটাই শুনবেন, কিভাবে রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়া যায়, কয়টা আসন তারা পাচ্ছে, কয়টা মন্ত্রণালয় তাদেরকে দিবে, তারা কিভাবে মসনদে যাবে, এই ধান্দা। বেকারত্ব নিয়ে কোনো কথা শুনেন? মাদক নিয়ে কোনো কথা শুনেন? দারিদ্র বিমোচন নিয়ে কোনো কথা শুনেন? বাল্য বিবাহ নিয়ে কোনো কথা শুনেন? নারী নির্যাতন নিয়ে কোনো কথা শুনেন? কোনো কিছুই তো নাই। সো ইভেন বৈষম্য নিয়ে কোনো কথা শুনেন? কোনো কিছুই নাই। তো তারা এখন শুধু মসনদে যাওয়া নিয়ে ব্যস্ত। তাহলে পার্থক্যটা কোথায়? তাহলে বিএনপি, আওয়ামী লীগ, এনসিপি, এই যে ধান্দাবাজি, তাহলে পার্থক্য কোথায়? আমি তো কোনো পার্থক্য খুঁজে পাচ্ছি না, কোনো পার্থক্যই তো খুঁজে পাচ্ছি না। সো আলটিমেটলি এটা একটা সময় গলার ফাঁস হয়ে দাঁড়াবে। আমি ঠিক জানি না যে প্রফেসর ইউনূস যেদিন চলে যাবেন, আমি ঠিক জানি না যে এনসিপির আসলে কি হবে, তাদের নিরাপত্তা কিংবা তাদেরকে কারা সেভ করবেন, আই ডোন্ট নো। কারণ আপনি আমাকে তাড়িয়েছেন চোর বলে, ডাকাত বলে, ধর্ষক বলে, খুনি বলে, আপনি সেই কাজই করছেন। তো আলটিমেটলি তো ক্র্যাশ হবেই এখন। সো আমি তো জানি না যে এদের নিরাপত্তাই বা কে দিবে। এখন আপনি কিংস পার্টি, সরকার আপনাকে সাপোর্ট দিচ্ছে, আপনি সরকারের সঙ্গে উঠছেন বসছেন, আপনি সরকারের একদম মসনদে গিয়ে সব ভোগ করছেন। আপনি আপনি যখন সংসদে যাচ্ছেন, একদম সচিবরা পর্যন্ত আপনাকে দাঁড়িয়ে যাচ্ছে চেয়ার থেকে। কয়দিন এটা, কয়দিন তবে বলেন? তবে আমার মনে হয় যে এদেরকে বিএনপি বা জামাত যারাই ক্ষমতা আসুক তারাই সাপোর্ট দিবে, কারণ এদের প্রতি বিএনপি জামাতের একটা সিম্পিথি আছে। তারা যাই করুক না কেন, অনেক সময় তাদের কথা মনে কষ্ট পায়, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এটা তো সত্য যে এরাই ছিল জুলাই আন্দোলনের সম্মুখ সারির যোদ্ধা এবং এদের অবদান আছে। এইসব কারণেই বিএনপি জামাতের একটা সিম্পিথি আছে। তবে হ্যাঁ, আপনি একটা দিকে বলতে পারেন যে এই সিম্পিথিটা কয়দিন থাকবে, কারণ যা ভাই তাহলে না না, তাহলে তো আপনি যদি বলেন তাহলে তো আমাদের মুক্তিযোদ্ধাদেরকেও তো তাহলে আপনার এরকম করা উচিত ছিল। তাহলে তাদেরকেও তো একটা দল করে তারাও তো রাষ্ট্র পরিচালনা করতে পারতো। তো মহান মুক্তিযুদ্ধে যারা যুদ্ধ করেছেন, আমার যে বোনেরা, মা বোনেরা যারা সম্ভ্রম হারিয়েছেন, যারা ইজ্জত হারিয়েছেন, যারা তাদের জীবনের শ্রেষ্ঠ সম্বল যারা হারিয়েছেন, কিংবা যারা মুক্তিযুদ্ধে যারা আহত হয়েছেন, যারা নিহত হয়েছেন, যারা মুক্তিযোদ্ধা ছিল, জীবিত মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, কিংবা শহীদ মুক্তিযোদ্ধা, তো তারাও তো তাহলে তো আমরা দেশ স্বাধীন করেছি, আমরা একটা রাজনৈতিক দল করব, আমরা মসনদে যাবো, তো তারাও তো বলতে পারতেন। কই কোনো মুক্তিযুদ্ধ তো এই কথা বলে নাই। আপনি আন্দোলন করেছেন বলে যে আপনাকে দল করতে হবে, কোথায় লিখা আছে? কোথায় লিখে আছে? তাহলে আপনি বিপ্লব করে আপনি সব সরাই ফেলতেন, বলতে যে ওকে কোনো বিএনপি নাই, কোনো কিছু নাই, কোনো আওয়ামী লীগ নাই, কোনো কিছু নাই, আমরা টেক ওভার করলাম বাংলাদেশ, কাজ হয়ে যেত।
কিন্তু আপনি দল কেন করবেন? দল করে কই, আমি তো আপনাকে বললাম যে ৭১-এর মহান মুক্তিযুদ্ধের পরে আমাদের কোন মুক্তিযোদ্ধারা যারা জীবন দিয়েছেন তারা কি বলেছেন যে আমরাও দল করব, আমরা একটি নতুন দল করবো বা আমরা রাষ্ট্র চালাবো, কারণ আমরা দেশকে নেতৃত্ব দিয়েছি? কয়জন কমান্ডার এই কথা বলেছেন? তো মিশন ভাই এইটা কোনোভাবে মেনে নেওয়া যাবে না। তবে হ্যাঁ, অবশ্যই তাদের অবদান আছে, বাট আমি যেটি বলছিলাম যে তাদের অবজারভার হয়ে থাকাটা তাদের জন্য উচিত ছিল, জাতি তাদেরকে মনে রাখতো। আপনি যখন কাদা লাগিয়েছেন, প্রেসার গ্রুপ, জি হ্যাঁ, প্রেশার গ্রুপ, এক্স্যাক্টলি, আপনি তারা প্রেশার গ্রুপ বলেন, তখন জাতি তাদেরকে একটা আলাদা মূল্যায়ন করতো যে না ঠিক আছে, তাদের আসলে একটা অবদান আছে। এখন আপনি যখন, আপনি নিজে এতদিন বলছেন যে আমি রক্ষক, আমি আপনাদেরকে সমস্ত বৈষম্য থেকে রক্ষা করব, দুর্নীতি থেকে রক্ষা করব, মাদক থেকে রক্ষা করব, বেকারত্ব থেকে রক্ষা করব, কোটা উঠাই দিব, এখন আপনি ভক্ষক হয়ে গেছেন। আপনি কিভাবে কি করবেন? আপনি আমাকে বলেন, এই ৫টা ছেলে কিভাবে বেকারত্ব মোচন করবে, কিভাবে মাদক